আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত একটি লোককথার উপর ভিত্তি করে সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ এটি একটি লেজেন্ড বলা চলে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি এর আগেও বেশ কয়েকটি দারুণ দারুণ ঘটনা পাঠিয়েছিলেন। তার নাম হাফেজ মোহাম্মদ আলহাজ উদ্দিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আছিম ইউনিয়নে। তো চলুন ঘটনায় চলে যাব। তো এই যে ঘটনাটি, এটি কিন্তু একটি ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করে। ঘটনাটি অনেক আগে ঘটেছিল বলে জানা যায়, আনুমানিক 250 বছর তো হবেই। আর এই ঘটনাটি দীর্ঘ কয়েক মাস ধরে সংগ্রহ করার চেষ্টা করেছেন। এই ঘটনাটি সংগ্রহ করার জন্য এই আলহাজ ভাই অনেকের কাছে গিয়েছেন। তো কয়েকজনের কথার হুবহু মিলে গিয়েছিল। তো যাদের কথা হুবহু মিলে গিয়েছে তাদের তথ্যগুলোই নিয়ে আসার চেষ্টা করেছেন। কিছু কিছু তথ্য বাদ পড়ে যেতে পারে বলে উনি জানিয়েছেন, যেহেতু অনেকদিন আগের ঘটনা। তো এর আগে এই আলহাজ ভাইয়ের পাঠানো একটি ঘটনা, যেটা শিরোনাম ছিল পালকি। তো এই পালকি ঘটনা যখন প্রচারিত হয় তখন টাঙ্গাইলের সাগরদিঘির একজন ভাই, যিনি এখন প্রবাসে রয়েছেন, তার নামও আলহাজ। তো এই আলহাজ ভাই মূলত এই ময়মনসিংহের আলহাজ ভাইকে ঘটনাটি দিয়েছেন বা লিখতে সহযোগিতা করেছেন। তো ওই আলহাজ ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি, তিনিও আপনাদের হরর ওয়ার্ল্ডের একজন রেগুলার লিসেনার। চলুন এবার ঘটনায় চলে যাই। প্রায় 250 বছর আগের, তো সময়টা অনুমান করে ধরে নেন কত সাল হতে পারে। ভারত থেকে, মানে ওই সময়ের ভারত, তখন তো আসলে ভারতবর্ষ বলতে পুরো এরিয়াটাকে বোঝাতো আর কি। তখন কলকাতা বা এই সাইড থেকে ব্যবসা করার উদ্দেশ্যে রাজার এক বংশধর আসে। তারা মূলত পাল বংশ। পাল বংশ বলতে সেই পূর্বের বহু আগের পাল বংশ না, অনেকে থাকে না এখনো তো পাল বংশ রয়েছে। তো ওনাদের নামে শেষে পাল এই বংশীয় পদবী ছিল। তো বাংলাদেশে ব্যবসা করার জন্য এসেছে অল্প কিছুদিনের জন্য, মানে বেশ কিছু কাজ করে আবার চলে যাবেন এরকম আর কি। তো ব্যবসা করার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন। তো এভাবে এক ঐতিহাসিক স্থানে চলে আসেন। তখন এই জায়গার নাম ছিল ধোহিনী, যদিও পরবর্তীতে নামটা পরিবর্তিত হয়ে যায়। তো রাজার বংশধর তৎকালীন এই জায়গায় অস্থায়ীভাবে থাকতে শুরু করেন, একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করে সেখানে থাকতে শুরু করেন। তো একদিন বিকেলবেলা এই রাজবংশের এক ছেলে, যার নাম ছিল সাগর পাল, সে ওই স্থানের পরিবেশ দেখার জন্য বের হয়েছে। তো সাগর পাল রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তার চোখের সামনে পড়ে খুব সুন্দরী এক রমণী। তো সেই মেয়েটাকে দেখে তো সাগর পালের খুব ভালো লেগে যায়। সাগর পাল চলে আসে তাদের অস্থায়ী ক্যাম্পে এবং চিন্তায় মগ্ন হয়ে পড়ে ওই রমণীকে নিয়ে। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে যে মেয়েটাকে, তার নাম কি, বাড়ি কোথায়। তবে খোঁজ খবর নিতে তার খুব বেশি দেরি হয়নি। ওই মেয়েটার নাম ছিল কমলাবতী, তার বাড়িও এখানেই। বলে রাখা ভালো যে এই কমলাবতী মূলত স্বাভাবিক একটি পরিবারেরই মেয়ে। তো সাগর পাল সে কি করে, সে চিঠি লিখে ভারতে পাঠায় তার মা বাবার কাছে। সে বলে যে সে এখানেই থেকে যাবে, সে আর যাবে না, এখানেই সে বিয়ে শাদী করবে। তো সাগর পালের এই খবর শোনার পর তার পরিবার তো চিঠি দিয়ে জানায় যে তারা এই প্রস্তাবে রাজি না। কেননা সে এখানে ব্যবসা করার জন্য আসছে, তার সবকিছু ওইখানে। এখন সে এইখানে বিয়ে শাদী করে থাকবে, এটা তো পরিবার মেনে নেবে না। তো সাগর পাল আবারও চিঠি পাঠায় লোক মারফত। একটা পর্যায়ে পরিবার রাজি হয়। তো সাগর পাল এখানে থাকতে শুরু করে। তো ওই সময়ে কিন্তু যেই সিচুয়েশনটা ছিল, তখনও এই যে রাজাদের যেই রাজত্বের ব্যাপারগুলো তখনও কিন্তু ছিল। তখনও সম্ভবত আশা করা যায়
ওই যে সময়টা ছিল তখনও হয়তোবা রাজবংশের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ছিল আর কি। কোম্পানির শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া শাসন শুরু হয়নি, বা শুরু হলেও কিছু কিছু জায়গায় এরকম ছিল। তো অনেক আগের ব্যাপার। তো যাই হোক, এই যে কমলাবতী, তাকে বিয়ে করার জন্য এই সাগর পাল তার সাথে ভাব জমানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এই কমলাবতী কোনো এক কারণে কোনোভাবেই এই সাগর পালের সাথে কথা বলতেই রাজি হয় না। সাগর পাল অবাক হয়, সে একটা রাজবংশের ছেলে, সে এই এরিয়ায় থাকবে, এই এরিয়াতে সে রাজত্ব করার চেষ্টা করবে, এরকম একটা প্রভাব প্রতিপত্তি সম্পন্ন পরিবারের সন্তানকে একটি সাধারণ ঘরের এক মেয়ে কেন বারবার প্রত্যাখ্যান করছে? এই প্রত্যাখ্যানের কারণটা কি সে বুঝতে পারছে না। যতই প্রত্যাখ্যাত হয়, সাগর পালের রাগ জিদ আরো বেড়ে যায় যে না, এই মেয়েটাকে সে বিয়ে করেই ছাড়বে। তো সাগর পাল যখন দেখলো মেয়েটা রাজি হয় না, সাগর পাল মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের পরিবার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। এখন ওই সময়ের প্রেক্ষাপটে দুই পরিবার যদি রাজি থাকতো, তাহলে ছেলে মেয়ে রাজি কি রাজি না, এই বিষয়টা আসলে ওইভাবে বিবেচনা করা হতো না। এখন হিন্দু ধর্ম মতে একটা নির্দিষ্ট লগ্নে রাশি, তারপর কোষ্ঠী, এই সমস্ত বিষয়গুলো হিসেব নিকেশ করে একটা নির্দিষ্ট লগ্নে বিয়ের একটা সময় নির্ধারণ করা হয়। তো সেভাবেই সবকিছু নির্ধারিত হয়। কিন্তু সেই সময় অনুযায়ী তাদের বিয়ে হয়নি, কোনো এক কারণে বিয়েটা আর হয় না। এইভাবে যেতে যেতে 7 মাস চলে যায়। মাঝে মাঝেই বিয়ের একটা সময় ফিক্সড করা হয়, কিন্তু কোনো এক কারণে বিয়েটা হয় না। কারণ হচ্ছে ঠিক ওই সময় সাগর পালের বাবা মা, তার আত্মীয় স্বজনরা, তারা এখানে আসতে পারেনি। এটা একটা বিষয়। তো এভাবে 7 মাস পর গিয়ে তাদের বিবাহটা সম্পন্ন হয়। তো বিয়ের পর সংসার জীবন মোটামুটি ভালোই চলছে। এভাবে পার হয়ে যায় কয়েকটি বছর। তাদের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। সেই সন্তানের নাম কি রাখা হয়েছিল এটা অবশ্য আলহাজ ভাই তথ্য সংগ্রহ করতে পারেন নাই। তো সন্তানের বয়স যখন 3 কি 4 মাস, তখন নাকি হঠাৎ করেই এই সাগর পালের এরিয়ায় দেখা যায় এক ভয়াবহ খরা। কোথাও কোনো পানি নাই, তীব্র পানি সংকট। ওই সময় কাছাকাছি কোনো নদীও ছিল না যা থেকে পানি নিয়ে মানুষ তাদের জীবন চালাবে। তখন সাগর পাল উনি বিভিন্ন মানুষদের সাথে কথা বলে ঠিক করেন যে ওখানে একটি বিশাল দিঘি খনন করবেন। যদিও বা সেই দিঘিটা এখন সরকারিভাবে লিজ দেওয়া হয়, এখনো আছে সেই দিঘি। তো সেই দিঘিটা খনন করা হয়। এই দিঘির মাধ্যমেই মানুষ তাদের পানির অভাব পূরণ করবে। বিভিন্ন সময় কিন্তু পানির অভাব পূরণের জন্য এরকম বিশাল বড় বড় পুকুর, দিঘি, এগুলো কিন্তু খনন করা হয়েছে, আমাদের ইতিহাস যেটা বলে। তো এইভাবেই ওই দিঘিটা খনন করা হয়েছিল। তো দিঘি যখন খনন করার কাজ শুরু হয়, প্রায় 6000 লোক নাকি এই দিঘির কাজটা খনন করার জন্য কাজে নেমে পড়েছিলেন। তখন তো এরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না, এই যে এক্সক্যাভেটর বা ভেকু আমরা যেটাকে বলি আর কি, এই কোদাল খুন্তা এগুলা দিয়েই কাজ করতে হতো। তো দিঘির খনন কাজ অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তখন দেখা যায় এক নতুন কাহিনী। দিঘির খনন কাজ শেষ হলেও দিঘিতে পানি ওঠে না। তখন এই সাগর পালের মনে তো চিন্তা ঢুকে গেছে, দিঘিতে কেন পানি ওঠে না, কি করলে দিঘিতে পানি উঠবে। 1 দিন 2 দিন করে দিন কাটতে থাকে, কিন্তু দিঘিতে পানি ওঠে না। এক রাত্রে সাগর পাল ঘুমের ঘোরে স্বপ্নে দেখে যে রাজসভার পুরোহিতের মতো কেউ একজন তাকে বলছে যে দিঘির মাঝখানে একটা বিশেষ পূজা করে মাগরিবের আজানের ঠিক আগে আগে রানী কমলাবতী পুকুরে নেমে যদি মাঝখান পর্যন্ত খালি পায়ে হেঁটে যায়, তাহলেই সেই দিঘিতে পানি উঠবে, এছাড়া দিঘিতে কখনোই পানি উঠবে না। তো সাগর পাল এই স্বপ্ন দেখার পর ঘুম থেকে জেগে যায়। এই স্বপ্ন দেখে উনিও খুব চিন্তিত। পরের রাত্রেও ওই একই স্বপ্ন সে দেখতে পায়।
তো একই স্বপ্ন 3 দিন ধরে দেখেছে। এরপর এই সাগর পাল তিনি বেশ কয়েকজনের সাথে এই বিষয়টা শেয়ার করেন। পুরোহিত তার সাথেও শেয়ার করেছেন। পুরোহিতকে বলেন যে এই স্বপ্নটির ব্যাখ্যা আপনি খোঁজেন। তো পুরোহিত স্বপ্নের ব্যাখ্যাটি পেয়েও যান। স্বপ্নে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই যদি কাজ না করা হয় তাহলে নাকি কখনোই এই দিঘিতে পানি উঠবে না। তখন সাগর পাল খুব মলিন মুখে পুরোহিতকে জিজ্ঞেস করেন যে আচ্ছা, এইভাবে না হয় করলাম কাজটা, এই শুকনো পুকুরে কমলাবতী যদি নামে তারপর যদি পানি ওঠা শুরু হয় তখন কি হবে? কমলাবতীর ক্ষতি হবে না তো? এছাড়া অন্য কোনো উপায় কি আছে? তখন পুরোহিত বলেন যে না, আর কোনো উপায় নেই। উপায়ন্তর না পেয়ে সাগরপাল রাজি হয়ে যান এই কাজে। কমলাবতীকে গিয়ে যখন এই কথা বলা হয়, কোনো ধরনের উচ্চবাচ্য ছাড়াই, কোনো ধরনের চিন্তা ছাড়াই কমলাবতী এক বাক্যে রাজি হয়ে যান। বলেন যে রাজ্যের মানুষের উপকার হবে, এই জন্য আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। তো এভাবে এক বাক্যে রাজি হওয়ার এই ব্যাপারটাও একটা রহস্যের উদ্রেক করে সাগরপালের মনে। কেননা যেহেতু এই বিয়েতে কমলাবতী রাজি ছিল না, আর বিভিন্ন বিষয়ে কমলাবতী সাগরপালের সাথে দ্বিমত করত। একটা পর্যায়ে মেনে নিত, আবার কোনোটা মেনেই নিত না। কমলাবতী কোনো কিছু একদমই যদি মেনে না নিত, সাগরপাল সেখান থেকে সরে আসতো। কিন্তু এক বাক্যে সব কথায় কমলাবতী রাজি হতো না, চিন্তা ভাবনা করতো আর কি। স্বামী বলছে দেখে রাজি হয়ে যেতে হবে, বিষয়টা এরকম না। কিন্তু এমন একটা বিষয় যেটা যে কোনো ব্যক্তির মনে ভয়ের উদ্রেক করতে পারে, সেই বিষয়টায় কমলাবতী এক বাক্যে রাজি হয়ে যায়। তো দিনক্ষণ ঠিক করে পুকুরের মাঝে শিব পূজা শুরু করা হয়। সময় মতো কমলাবতী নেমেও পড়েন ওই পুকুরে। আর এই কাজগুলো পুকুরের উপরে দাঁড়িয়ে দেখছিল হাজার হাজার মানুষ। সেখান থেকে শুরু হয় ভয়ানক এক ঘটনা। ওই কমলাবতী যখন এক পা দুপা করে হেঁটে হেঁটে পুকুরের ঠিক মাঝখানে যায়, তখন সবার চোখের সামনেই পুকুরের নিচ থেকে পানি ওঠা শুরু হয়। আর এই পানি নাকি এমন ভাবে উঠছিল যে কয়েক মিনিটের মধ্যেই কমলাবতীর কোমর পর্যন্ত পানির নিচে ডুবে যায়। তো পুকুরের উপর থেকে সবাই কমলা রানীকে পুকুরের উপরে আসতে বলে, কিন্তু এখানে ঘটল এক অন্য ঘটনা। মনে হচ্ছে কমলাবতী স্বেচ্ছাই আস্তে আস্তে পুকুরের ভিতরে আবার চলে যাচ্ছে। সে সবার ডাক শুনছে, তাকাচ্ছে, দেখছে, কিন্তু সেগুলোতে তার কোনো ভ্রুক্ষেপ নাই। সে ডুবে যাচ্ছে, সে যে উঠে আসার চেষ্টা করবে এরকমটা তার মধ্যে দেখা যাচ্ছে না। সে যেভাবে দিব্যি স্বাভাবিকভাবে নেমে গিয়েছিল ওভাবেই সে স্বাভাবিকভাবেই আরো গভীরে চলে যাচ্ছে। তো সে যখন চলে যাচ্ছে গভীরে, তখন উপস্থিত বেশ কিছু লোকজন যখন দেখতে পেল রানী ডুবে যাচ্ছে, তখন বেশ কিছু লোকজন যারা ভালো সাঁতার জানতো তারা লাফ দিয়েছে পুকুরের পানিতে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা অনেক দ্রুত সাঁতরে এগিয়ে যাওয়ার পরও ঠিক কমলাবতীর কাছাকাছি যখন গিয়েছে, তখন মনে হলো কমলাবতী নিজেই পানির নিচে ডুবে চলে গেল। এই যে ডুবে চলে যাচ্ছে তার মধ্যে কোনো ভয় নেই, শঙ্কা নেই, আতঙ্ক নেই। এটা কিভাবে সম্ভব? অতল পানিতে হারিয়ে যায়। যেখানে হারিয়ে গেল তারা ওখানে পৌঁছালো, সেখানেও একটু খোঁজ করলো আর কি। এরপর আরো হাজার হাজার মানুষ চোখের সামনে পানির মধ্যে ঝাঁপ দিল। তারাও একই জায়গায় এসে রানী কমলাবতীকে খোঁজার চেষ্টা করলো। তখন তো পানি উঠেছে সবে, খুব যে গভীর হয়ে গেছে তাও কিন্তু না, অনেক পানি উঠেছে যখন তা কিন্তু না। এই অল্প পানিতেই কমলাবতী মনে হলো নিমিষেই হারিয়ে গেল। কোথাও কমলাবতীকে পাওয়া গেল না। বিভিন্ন জায়গা থেকে অল্প সময়ের মধ্যেই জাল নিয়ে আসা হলো। ওই দিঘির প্রত্যেকটা জায়গায় জাল ফেলা হলো, কিন্তু কমলাবতীকে আর পাওয়া গেল না। কয়েকদিন টানা খোঁজ করা হলো, কোনো লাভ হলো না, ফলাফল শূন্য। কমলাবতীর কোনো খোঁজ নাই। এরপর বেশ কিছু ডুবুরি নামানো হয়েছে। তৎকালীন যে ধরনের ডুবুরিরা থাকতো আর কি, এরকম ডুবুরি এখনো কিছু কিছু দেখা যায়। তো ওনারা অক্সিজেন ছাড়াই নিচে নামে। দেখা যাচ্ছে তারা পানির নিচে কেউ কেউ 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর্যন্ত থাকতে পারে। এই ধরনের একটা প্র্যাকটিস তারা কিন্তু করেছে, বংশ পরম্পরায় তারা ডুবুরি হয়েছে।
তো এই ধরনের ডুবুরি কিন্তু তখন পাওয়া যেত। সবাই তো ধরেই নিয়েছিল যে এটা আর পাওয়া যাবে না, অর্থাৎ কমলাবতীকে আর পাওয়া যাবে না। তো ডুবুরিরা যখন কমলাবতীকে খুঁজতে পানির নিচে ডুব দেয়, তারাও ব্যর্থ হয়। সবাই হাল ছেড়েই উপরে উঠে চলে আসে। সবাই বলা বলি করতে থাকে যে কমলাবতীকে পানির নিচে নিয়ে গেছে, কারণ তার ডেড বডিও তো পাওয়া যাচ্ছে না। এদিকে এই সাগরপালের একমাত্র পুত্র দুগ্ধপোষ্য শিশু মাকে কাছে না পেয়ে ক্ষুধায় চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এইভাবে দিন যে রাত হয়ে গেছে, মানে ওই দিন তো চলে গেছে, পরের দিন যেও রাত হয়ে গেছে। এখন সাগরপাল কমলাবতীকে তো খুব ভালোবাসতেন, স্ত্রীর কথা ভেবে সে শোকা হতো। আবার তার শিশু সন্তান বুকের দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছে, অন্য কোনো মহিলার কোলেই যাচ্ছে না। সে কি করবেন চিন্তা করতে করতে একটা সময় উনি ঘুমিয়ে যান। আর ঘুমের ঘোরে সাগরপাল একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নের মধ্যে উনি দেখেন এই যে কমলাবতী তার স্বপ্নে এসেছে, এসে বলছে, হে সাগরপাল, আপনি কেমন করে পারলেন এত জঘন্য একটি কাজ করতে? আমরা চাইলেই আপনাকে অনেক বড় শাস্তি দিতে পারি, কিন্তু আমরা আপনাকে কোনো শাস্তি দেব না, কারণ আমার একটি সন্তান আপনার কাছে আছে। আপনি এখনই ঘুম থেকে ওঠেন, উঠে এই সন্তানকে পুকুরের ওই জায়গাটাতে রেখে আসবেন। ঘুমের মধ্যেই ওই জায়গাটা দেখিয়ে দেয় আর কি, একটা জায়গার কথা বলে দেয় যে ওইখানে গিয়ে রেখে আসবেন, আর কিছুক্ষণ পর গিয়ে নিয়ে আসবেন। একটা কথা মনে রাখবেন, সন্তানকে রেখে আপনি সরাসরি প্রাসাদে চলে আসবেন। অর্থাৎ তারা যে প্রাসাদটা তৈরি করেছিল এখানে নতুন করে, অস্থায়ীভাবে থাকতো তো প্রথম, পরপর তো প্রাসাদ তৈরি করেছে, তো প্রাসাদে চলে আসবেন, কোথাও দাঁড়াবেন না, আর ভুলেও পেছনের দিকে ফিরে তাকানোর চেষ্টা করবেন না। তো এভাবে করে প্রত্যেক রাত্রে তাকে রেখে আসবেন, আর আমি এসে ওকে দুধ পান করিয়ে যাব। এমন স্বপ্ন দেখার পর রাজা সাগরপাল ঘুম থেকে উঠে পড়ে। এ কি স্বপ্ন দেখলেন? এটা নিয়ে উনি চিন্তিত হয়ে পড়েন, কারণ প্রথম রাত্রে দেখেছেন উনি যে লাফ দিয়ে সেখানে চলে যান, বিষয়টা এরকম না। পরের রাত্রে দেখেছেন, তো এরকম তো কয়েক রাত দেখেছেন। প্রথম রাত দেখার পর চিন্তিত হয়ে পড়ছেন, পরের রাত দেখছেন চিন্তিত হয়ে পড়ছেন। বাচ্চাকে কোনো না কোনো ভাবে খাবার খাইয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছিলেন আর কি। রাজ পুরোহিতের সাথে যোগাযোগ করেন। এখন রাজ পুরোহিত পরামর্শ দেন যে আপনি কাল বিলম্ব না করে আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটাই করুন, এটাতেই মঙ্গল হবে। বাচ্চাকে ওখানে রেখে আপনি সরাসরি ঘরে চলে আসবেন, কিছুক্ষণ পর আবার গিয়ে নিয়ে আসবেন। সত্যি তাই, পরের রাত্রে ওই শিশু পুত্র সন্তানকে কমলাবতী দেখিয়ে দেওয়া জায়গায় উনি রেখে আসেন। তখনও কিন্তু তার পুত্র খুব কান্নাকাটি করছিল। সন্তানকে রেখে প্রাসাদে ফেরার জন্য উনি যেই না ঘুরেছেন, হঠাৎ করেই উনি শুনতে পান ছেলেটার কান্নাকাটি করছে না, মনে হচ্ছে সে যেন কার সাথে হেসে হেসে খেলা করছে। কমলাবতীর কড়া নির্দেশ ছিল সন্তানকে রেখে উনি যেন সরাসরি ঘরে চলে আসেন, পেছন দিকে ফেরত যেন উনি না তাকান। তো উনি তো চলে আসছেন। কিছুক্ষণ পর উনি আবার গিয়েছেন বাচ্চাকে নিয়ে আসতে, দেখা গেল বাচ্চাটা ওখানেই আছে। যাওয়ার সময় চিন্তা করছিলেন যে আচ্ছা আমি যা যাচ্ছি আমার বাচ্চাটা ঠিকঠাক আছে তো, ওকে ঠিকঠাক ভাবে পাবো তো। তো উনি ওখানে গিয়ে ঠিকঠাক মতোই পেয়ে যান। তবে উনি যখন ওইখানে যান উনি শুনতে পান পুকুরের পানিতে কিছু একটা নামার শব্দ। উপর থেকে কেউ পুকুরের মধ্যে নেমে গেলে এক ধরনের কলকল শব্দ হয় না পানিতে, ওইরকম একটা শব্দ। তবে রাত হওয়ার কারণে উনি কিছুই দেখতে পান নাই। সাগরপালের মনের মধ্যে এক অজানা ভয় কাজ করে, তাড়াতাড়ি পা চালাচ্ছেন উনি। তো ওইখানে শুধু সাগরপালের যাওয়ারই অনুমতি ছিল, সে যে অন্য কোনো লোকজন নিয়ে যাবে এমনটার অনুমতি কিন্তু ছিল না। ছেলের কাছে যখন উনি গিয়েছেন তখন দেখেন ছেলেটা শুয়ে শুয়ে একা একা খেলা করছে, আর সে যে দুধ খেয়েছে তার মুখের সাইড দিয়ে লেগে আছে কিছু কিছু, বোঝা যাচ্ছে যে সে দুধ খেয়েছে। তো এমন দৃশ্য দেখে
সাগর পালের মনে অল্প সময়ের জন্য আনন্দ হয়, কিন্তু তার মধ্যে অনেক রহস্য সম্পর্কিত প্রশ্নেরও উদিত হয়। উনি বুঝতে পারেন যে কমলাবতী আসছিল তার সন্তানকে দুধ খাওয়াতে, এছাড়া অন্য কেউ এখানে আসেনি। এখন কমলাবতীর কথা তার মনে পড়ে গেছে। ওখানে বসেই তার ছেলেকে কোলে নিয়ে অঝোর ধারায় সে কান্না করতে থাকে আর কমলাবতীকে স্মরণ করতে থাকে। ওই সময় নাকি পুকুরের ভেতর থেকে ভেসে আসে একটি আওয়াজ। কেউ সাগরপালকে বলছে, আপনি প্রত্যেক রাতে এখানে আসবেন, একা একা এসে ছেলেটাকে রেখে যাবেন, কিছুক্ষণ পরে সে নিয়ে যাবেন, আর তার বুকের দুধ খাওয়ার যে একটা বয়স আছে এই সময় পর্যন্ত এরকম চলতে থাকবে। আর আপনি এখন কান্নাকাটি করবেন না, আপনি এখন ঘরে ফেরত যান। তো এটা শোনার পর সাগরপাল সে সন্তানকে নিয়ে ঘরে চলে আসে। তো এইভাবেই চলতে থাকে সময়। প্রতিদিন রাতের বেলা একটা নির্দিষ্ট সময় সাগরপাল তার সন্তানকে নিয়ে রেখে আসেন সেই একটা নির্দিষ্ট জায়গায়, ওই পুকুরের পাড়ে। কিছুক্ষণ পর আবার গিয়ে নিয়েও আসেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই সন্তানটা তার মাকে সারাদিন কাছে পায় না, কিন্তু ওই যতটুকুই পায় তাতে করে সারাদিন সে কোনো কান্নাকাটি করে না। এভাবেই সে একটু একটু করে বড় হচ্ছে। এরই মধ্যে এই সাগরপালের মনের মধ্যে একটা দুষ্টু বুদ্ধির উদিত হয়, অর্থাৎ সে চিন্তা করে একটা দুষ্টু বুদ্ধির। এই দুষ্টু বুদ্ধি যখন তার মনের মধ্যে উদিত হয়েছে, তখন উনি চিন্তা করেন, এইবার আমি একটু আড়ালে দাঁড়িয়ে দেখব ঘটনাটা কি হয় ওখানে। তো যেভাবে সেই কাজ। ওই রাত্রে সন্তানকে নিয়ে পুকুর পাড়ে গিয়েছেন। সন্তানকে রেখে উনি ঘরে না ফেরত যে উনি ঝোপের আড়ালে দাঁড়িয়ে থেকে কি হয় উনি দেখছেন। সে তার কাজে সফলও হয়েছে। যখনই সে ঝোপের আড়ালে দাঁড়িয়েছে তখন সে দেখতে পায় এই যে কমলাবতী, সে পুকুরের ভেতর থেকে উঠে এসেছে। অদ্ভুত ব্যাপার, তার পোশাক দেখে মনে হচ্ছে না যে এই পোশাকটা ভেজা, অথচ সে পুকুরের ভেতর থেকে উঠে এসেছে। আর তার যে পোশাক, এটা একটা রানীর পোশাক, এটা স্বাভাবিক কোনো পোশাক না। এমন জাঁকজমকপূর্ণ পোশাক এই সাগরপাল, সে তো রাজ পরিবারের সন্তান, সেও কখনো দেখেনি। তো কমলাবতী উঠে আসে, বাচ্চাটাকে কোলে নেয়। কোলে নিয়ে সে বাচ্চাটাকে আদর করছে, বুকের দুধ খাওয়াচ্ছে। তো এই দৃশ্য দেখে সাগরপাল কিছু না বলে চুপি চুপি ঘরে চলে আসে। কিছুক্ষণ পর গিয়ে আবার বাচ্চাকে নিয়েও আসে। ওই রাত্রে সাগরপাল যখন ঘুমিয়েছেন, আবার উনি স্বপ্নে কমলাবতীকে দেখছেন। স্বপ্নে কমলাবতী বলছেন, আপনি আজ যা করেছেন তা একদমই ঠিক করেন নাই, এমন কাজ আর কখনোই করবেন না। এতটুকু সতর্কবাণী কমলাবতী তাকে দিয়ে দেয়। তো স্বপ্নের মধ্যেই সাগরপাল রানী কমলাবতীকে আবার ফেরত আসার জন্য খুব অনুরোধ করেন। উত্তরে কমলাবতী বলে, আপনি যা করছেন তা ঠিক করেন নাই, আপনারা খুব খারাপ কাজ করছেন, জঘন্য কাজ করছেন। আসলে সাগরপাল কি জঘন্য কাজ করছে এটা তো বুঝতে পারতেছে না, যে আসলে আমি করলামটা কি। আমি যা করছি হয়তোবা ঘুরে তাকাইছি, এইটা একটা নির্দেশ অমান্য হতে পারে, কিন্তু আগে থেকেই তো শুনতেছি যে জঘন্য কাজ করছি। আসলে করছিটা কি এটা তো বুঝতে পারতেছি না। তো সাগরপালও বুঝতে পারেন না যে আসলে তার অপরাধটা কি ছিল। কমলাবতীকে বিয়ে করছেন, এটা তার অপরাধ, এটা তো হতেই পারে। আর কমলাবতীকে তো উনি লোক দিয়ে তুলে এনে বিয়ে করেন নাই, পারিবারিকভাবে বিয়ে করছেন। হ্যাঁ, কমলাবতী রাজি ছিল না, পরে সে তো স্বেচ্ছায় বিয়ে করছে, পারিবারিক কারণেই হোক, যে কারণেই হোক। তো এখানে তো আর কোনো সমস্যা নেই। উনি আসলে বুঝতে পারেন না যে সমস্যাটা কি, কেন এই কথা বারবার বলছে। তো এরপরে একই রকম ভাবে এই সাগরপাল উনি কাজ চালিয়ে যেতে থাকেন, বাচ্চাকে নিয়ে যান, আবার নিয়ে আসেন। এর মধ্যে সাগরপাল এক মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসেন। চুপি চুপি কিছু লোক রেডি করে রাখেন। লোকদেরকে বলে রাখেন যে যখন কমলাবতী তার সন্তানকে বুকের দুধ পান করাতে আসবে, কমলাবতী কোনোভাবেই যেন আর পানিতে নেমে যেতে না পারে,
যে করেই হোক তাকে আটকে ফেলতে হবে। তো যেভাবে সেই কাজ। ওই রাত্রে কমলাবতীকে আটকানোর সব সরঞ্জাম নিয়ে সবাই রেডি। রাজা যখন চিন্তা করেছেন, অর্থাৎ সাগরপাল যখন চিন্তা করেছেন, উনি চিন্তা করে রেখেছেন, কিন্তু এটা কারোর সাথে শেয়ার করেন না, একদম মনের মধ্যে রেখেছেন। উনি জানেন এটা শেয়ার যদি করেন উনি, তাহলে হয়তোবা এই জিনিসটা জানাজানি হয়ে যেতে পারে। একদম মনের মধ্যে রেখেছেন, কারোর সাথে কোনো কথা বলেন নাই। হঠাৎ করে রাতের বেলা উনি কিছু সৈন্যদেরকে বলেছেন যে এক্ষুনি রেডি হও এই সরঞ্জাম নিয়ে। আর রাজপ্রাসাদে তো, বা এই প্রাসাদ উনার তো রাজপ্রাসাদের মতোই ছিল। কেউ বলে উনি রাজা ছিলেন, কেউ বলে না উনি বড় জমিদার ছিলেন, এরকম কিছু একটা। তা আমরা রাজাই ধরে নিই, যে ওনার ওখানে তো অনেক কিছুই থাকে, রেডি করতে তো আর সময় লাগে না। উনি দিনের বেলা একটু একটু করে কিছু কিছু জিনিস মনে মনে চিন্তা করেছিলেন। একে বলেছিলেন এই জিনিসটা এনে রাখো তো এখানে, ওই জিনিসটা রাখো তো। কেউ বুঝতে পারে না যে আসলে সাগরপাল কেন এই কথাগুলো বলছে। রাতের বেলা হঠাৎ করে এদেরকে ডেকে বলছে এগুলো নিয়ে চলো। যাওয়ার সময় তাদেরকে বলছে যে যখনই তোমরা কমলাবতীকে দেখবা ধরে ফেলবা, ধরে একদম বেঁধে ফেলবা শেকল দিয়ে যদি বেঁধে ফেলো তাহলে আর কোনোভাবেই সে যেতে পারবে না। তো ওরাও খুব অবাক হয়, বলে কি, কারণ তারা তো কমলাবতীর এই ব্যাপারটা জানতো না। তো যাই হোক, রাজা আসছে আর ওই লোকদেরকে অন্য জায়গায় রেখে দিয়েছে। যখনই অন্যান্য রাতের মতো কমলাবতী তার বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য উঠে আসছে, সাথে সাথে ওই লোকগুলো গিয়ে কমলাবতীকে ঘিরে ফেলে। ঘিরে ফেলার সাথে সাথে তার হাতে পায়ে গলায় শেকল লাগিয়ে দেয়। তখনই হয় কি, ওই দিঘির মধ্যে পানির ভিতরে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু তাতেও তারা থেমে যায়নি। কমলাবতী খুব চেষ্টা করেছিল পানিতে নামার জন্য। তখন কমলাবতী সাগরপালকে বলেছিল, আপনি আজকে যেটা করলেন মোটেও ঠিক কাজ করলেন না। আপনারা যদি ভালো চান তাহলে এখনই আমাকে ছেড়ে দেন, তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে সবার। কিন্তু এই সমস্ত কথা সাগরপাল কানেই তোলেন নাই। টেনে হিচড়ে কমলাবতীকে প্রাসাদে নিয়ে আসলেন। আর লোকদেরকে হুকুম দেওয়া হলো একটা রুমের মধ্যে কমলাবতীকে আটকে রাখার জন্য। এমন একটা রুম, মানুষ তো দূরের কথা, বাতাসও যেন সহজে ঢুকতে না পারে এমন একটা রুমের মধ্যে তাকে যেন রাখা হয়। কারণ সাগরপাল বুঝতে পেরেছিলেন যে তাকে এরকম একটা রুমেই রাখতে হবে। আর শুধু রুমে রাখলে হবে না, সেই রুমের মধ্যেও তাকে শেকল বন্দি করে রাখতে হবে, হাতে পায়ে গলায় শেকল বেঁধে রাখতে হবে। তো সেই অনুযায়ী ঠিকঠাক করা হলো। সেই রুমটা ছিল অন্ধকার, হাতে পায়ে শিকলের বেড়ি পরানো। এরপর সবাই ঘুমাতে চলে যায়। সকালবেলা সাগরপাল যখন লোকজন নিয়ে সেই রুমের কাছে আসে এবং ওই রুমটা খোলে, দেখে এক আজব ঘটনা। ঘর বন্ধ, বাইরে থেকে লক করা, শিকলগুলো ঠিকঠাক আছে, কিন্তু কমলাবতী সেই ঘরে নাই। এই ঘটনা দেখে তো সবাই অবাক। ঘরের সব জায়গায় কমলাবতীকে খোঁজা হয়, কিন্তু তার কোনো খোঁজ খবর নাই। সাগরপাল সহ তো সবাই অবাক যে এটা কিভাবে সম্ভব হয়। এটা জানাজানি হয়ে যায় যে রানী কমলাবতী এই পুকুরের ভেতরে আছেন, তাকে এইভাবে ধরে আনা হয়েছিল। এরপর লোকজন তো সবাই জেনে গেছে। এতদিন তো আসলে এই বিষয়টা কেউ জানতো না। আসলে এটা কিভাবে সম্ভব হলো এটা তো কেউ বুঝতে পারছে না। তবে রাজ পুরোহিতকে যখন এই সব ঘটনা খুলে বলা হয়, তার কাছে জানতে চাওয়া হয় যে আসলে এটা কিভাবে হলো। কিন্তু রাজ পুরোহিত তার জানা বিদ্যা প্রয়োগ করে একদম কিচ্ছুই জানতে পারেন নাই, কিছুই না। তার অনুগত যে জিনেরা ছিল তারা এসে জানায় যে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু হাজার চেষ্টা করেও কোনোভাবেই বিন্দু বিসর্গও জানতে পারে নাই, মানে কোনো তথ্যই জানতে পারে নাই। আগা মাথা মাঝে কিচ্ছু না। কেন হয়েছে, কি হইল, কমলাবতী কেন পুকুরের ভিতরে গেছে, কেন উঠে আসে আবার চলে যায়, এখানে ধরে আনা হলো আবার কিভাবে চলে গেল, কারা নিয়ে গেল, এখন সে কোথায় আছে, কিচ্ছু না। কোনো তথ্যই তারা কেউ বলতে পারে না। এরপর ওই পুকুরে ওই সময়ের অভিজ্ঞ কিছু ডুবুরি নামানো হয়। বেশ কয়েকজন ডুবুরি নামে। তো এরপর একজন ডুবুরি আর উঠে আসে না, অন্য সব ডুবুরি উঠে আসে। অনেকক্ষণ হয়ে যায়, উঠে আসে না। এতক্ষণ তো থাকার কথা না। ওই সময় তার এরকম অক্সিজেন সিলিন্ডার ছিল না। যে যার দক্ষতা অনুযায়ী পানির নিচে
অনেকক্ষণ থাকতো। তো অনেকক্ষণ পর যখন সবাই চিন্তা করে একে আর পাওয়া যাবে না, হারিয়ে গেছে, নিশ্চয়ই একে পানির নিচে কিছু নিয়ে গেছে, হঠাৎ করে ওই ডুবুরি ভেসে ওঠে একদম সুস্থ জীবিত অবস্থায়। ওই ডুবুরির হাতে ছিল বড় বড় 2টি রুই মাছ, মাছগুলো জীবিত। এই ঘটনা দেখে সবাই তো অবাক, আর অবাক হওয়ারই কথা, এতক্ষণ পর এই ডুবুরি ভেসে উঠলো আর কি। তো ডুবুরি আস্তে আস্তে পুকুরের পাড়ে উঠে আসে, তবে ডুবুরির মুখটি ছিল খুবই মলিন। সে মনে হচ্ছে এমন কিছু দেখেছে যা দেখে সে খুব ভয় পেয়েছে, আর সে কারোর সাথে কথা বলতে চাইছিল না। পুকুরের পাড়ে উঠেই বাকি সব ডুবুরিকে বলল, চলো এখন এই জায়গা থেকে, এখানে থাকলেই বিপদ। তো ডুবুরির এই কথাগুলো সবাই তো শুনলো। এদিকে সাগর পাল এসে সেই ডুবুরিকে বলল যে, বলো তুমি পানির নিচে এতক্ষণ কি করছিলে, কোথায় ছিলা, তুমি কি দেখেছ? সাগর পালের সেই প্রশ্নের উত্তরে ওই ডুবুরি বললেন যে, দেখুন, আমি আপনাকে এই বিষয়ে কোনো উত্তর দেব না। আপনার জন্য কাজ করছে, আমাদের টাকার কোনো দরকার নাই, আমরা এখন চলি, আমাদেরকে বিদায় দেন। কিন্তু সাগর পাল কোনোভাবেই ওই ডুবুরিকে ছাড়বে না। পুকুরের নিচে কি হয়েছে সেটা তাকে শুনতেই হবে। সাগর পালের এমন পীড়াপিড়িতে একটা সময় ডুবুরি রাজি হয় সবকিছু বলতে, কিন্তু একটা শর্ত জুড়ে দেয়। শর্ত হচ্ছে, ডুবুরি সব কথা বলবে, আর এটা বলার পর তার নাক মুখ দিয়ে রক্ত উঠবে এবং সে মারা যাবে। যদি এটা সত্যি ঘটে তাহলে তার পরিবারকে দেখাশোনা করতে হবে, ভরণ পোষণ করতে হবে। একথা শুনে সাগর পাল ডুবুরিকে আশ্বাস দেন যে, হ্যাঁ, আমি সেটা করব, তুমি বলো। সকলের সামনে যেহেতু সাগর পাল প্রতিশ্রুতি দিয়েছেন, এরপর ওই ডুবুরি বলতে থাকে যে কি দেখেছে। ওই ডুবুরি বলতে থাকে যে, আমি যখন পানির নিচে ডুব দেই তখন স্বাভাবিকভাবেই পানির নিচে খুঁজতে থাকি। এভাবে 1 কি 2 মিনিট চলে যায়। আমি একটু একটু করে নিচে যাওয়ার চেষ্টা করছি। হঠাৎ করেই আমি অনুভব করি, মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি আমাকে একটু একটু করে পানির একদম তলদেশে নিয়ে যাচ্ছে, যেটা আমি চাচ্ছিলাম না। আমি এটাও ভাবছিলাম যে এই পুকুর তো এত গভীর না, আমি শুধু নিচে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে আমি দেখি পানি একদম পরিষ্কার, আর পানির নিচে অনেক আলো। আর সবচেয়ে বেশি আশ্চর্য হই যে আমি ওখানে স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম। আমি তখন পানির নিচে এদিক ওদিক ভালোভাবে দেখতে থাকি। এরই মধ্যে আমার সামনে উপস্থিত হয় বিশাল বড় বড় 2টি গজার মাছ। এই মাছগুলো এসে আমার সাথে স্বাভাবিকভাবে মানুষের মতো করে কথা বলতে থাকে। মাছগুলো আমাকে বলে, তুমি ভয় পেও না, আমাদের পেছনে পেছনে আসো। মাছগুলোর মুখে এমন কথা শুনে আমি একটু ভয় পেয়ে যাই, আবার তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে তুলি। তো আমি মাছগুলোর পেছন পেছন যেতে থাকি। মাছগুলো আমাকে পানি দিয়েই নিয়ে যাচ্ছিল। আমি নিঃশ্বাস নিতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। সামনে আমি যতই আগাচ্ছিলাম, পানি দিয়েই আগাচ্ছিলাম। পানি যে ছিল না ওই জায়গায়, বিষয়টা এরকম না। তো এভাবে কিছু দূর আগানোর পর আমি চোখের সামনে দেখতে পাই একটি রাজপ্রাসাদের মতো ঘর দেখা যাচ্ছে, আর সেই ঘরের চারপাশ দেয়াল দিয়ে ঘেরা। আর দেয়ালের কাছাকাছি এসে দেখি বিশাল বড় একটি গেট। তো মাছগুলো আমাকে সেই গেট দিয়ে ঢুকতে বলে, আমিও গেট দিয়ে ভিতরে ঢুকে যাই, কিন্তু মাছগুলো গেটের ভিতরে ঢোকেনি। বলেছিল তাদের অনুমতি এ পর্যন্তই। গেটের ভিতরে গিয়ে আমি তো পুরোই অবাক। সেখানে দেখি চোখ জুড়ানো অপূর্ব সৌন্দর্যময় এক সুন্দর জগৎ। ওখানে আবার পানি নেই, সেখানে পুকুর আছে, গাছপালা আছে, নদী আছে, এত সুন্দর সুন্দর ফলের গাছ, ফলগুলো বেশ বড় বড়। আমি তো এসব দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। এর কিছুক্ষণ পর আমার কাছে আসে 2 জন লোক। তারা দেখতে একদম স্বাভাবিক মানুষের মতোই। তারা আমাকে বলে, তোমাকে স্বাগতম আমাদের জগতে, এসো আমাদের সাথে, তোমাকে ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি এসেছে। তখন আমি তাদের সাথে সাথে চলতে থাকি। তারা আমাকে নিয়ে ঢোকে সেই রাজপ্রাসাদে। সেখানে গিয়ে আমি তো পুরোই অবাক, আর অবাক কেনই বা হব না। সেখানে গিয়ে দেখি বিশাল বড় একটি সিংহাসন, আর সেই সিংহাসনেই বসা আছেন আমাদের রানী কমলাবতী। তার পরনে ছিল বেশ সুন্দর পোশাক, আর মাথায় ছিল রাজমুকুট। রানী কমলাবতী আমাকে দেখে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? তখন আমি উত্তর দেই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তখন রানীও বলে, আমি বেশ ভালো আছি।
এই কথা বলে রানী আমাকে কাছে ডাকেন এবং একটি বসার জায়গা দেখিয়ে দিয়ে সেখানে বসতে বলেন। আমিও রানীর কথা মতো রানীর কাছাকাছি গিয়ে সেই বসার জায়গায় বসে পড়ি। তখন রানী আমাকে জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন এসেছো? রানীর এমন প্রশ্নের উত্তর আমি বলি, আমাকে মহারাজ আপনাকে খোঁজার জন্য পাঠিয়েছেন। তখন রানী কমলাবতী আমাকে বলেন, আমাদের সন্তানটি কেমন আছে? তখন আপনার কথাও জিজ্ঞেস করেন। তখন আমি বলি, সবাই ভালো আছে। কিন্তু আপনি হঠাৎ করে কেন আমাদের সবাইকে ছেড়ে চলে আসলেন? তখন রানী কমলাবতী আমাকে বলেন, আমি তো চলে আসিনি, আসলে এটাই আমার জায়গা, আমি আমার জায়গায় আসছি। আমাকে বরং জোর করে স্থলভাগেই রেখে দেওয়া হয়েছিল। এটাই আমার জায়গা, আমি আমার ঠিকানা খুঁজে নিয়েছি, আমি স্বেচ্ছায় এখানে এসেছি। তোমরা যেটা দেখেছ এটা মূলত আমাদেরই পরিকল্পনা ছিল। এভাবেই একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়েই আমি এই জগতে চলে আসি। তখন আমি প্রশ্ন করতে যাব, ঠিক তখনই রানী কমলাবতী আমাকে বলেন, বাবা তুমি এখন চলে যাও, আর গিয়ে তোমাদের রাজাকে বলবা সে যেন কষ্ট না পায়, আর আমাদের সন্তানের একটি নির্দিষ্ট বয়স হবার পর আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসব, আর আমার সন্তানকে নিয়ে আসার সময় সে যেন কোনো বাধা প্রদান না করে। আর সে যে কাজগুলো করেছে তা একদম ঠিক করেনি। তাকে আরেকটি কথা বলবা, আমি যে স্বপ্নে গিয়ে তাকে বলতাম আপনি যা করেছেন ভালো করেন নাই, এই কথাগুলো সে যেন তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আসলে ব্যাপারটা কি, কেন আমি এটা বলেছি। কারণ তার বাবা জানে এই কথার অর্থ কি। এই সমস্ত কথা বলার একটা পর্যায়ে এসে হঠাৎ করে রানী কমলাবতী আমাকে একটা কঠিন শর্ত দিয়ে বসে। আমি চিন্তাও করতে পারিনি এরকম কঠিন শর্ত সে দেবে। এত সুন্দর করে কথা বললো আমার সাথে, হঠাৎ করে এমন কঠিন শর্ত আমাকে দিল যা শুনে আমি ভয় পেয়ে যাই। সেই শর্তটি হলো, আমাদের মধ্যে যে কথাবার্তা হলো এই কথাগুলো কোনোভাবেই উপরে উঠে বলা যাবে না। তখন আমি বললাম, উপরে উঠে যদি নাই বলি তাহলে কেন আমাকে বললেন যে এই কথাগুলো গিয়ে আমাদের রাজা সাগরপালকে বলতে হবে? তাহলে আমাকে কেন বলতে বলছেন? আবার বলছেন যে উপরে উঠে বলা যাবে না। তখন রানী কমলাবতী বললেন, এখানেই এই জগৎ থেকে তোমাদের জগৎ আলাদা। এখানে অনেক কিছুর ব্যাপার রয়েছে যা আসলে ব্যাখ্যা করা সম্ভব নয়। তুমি বলতে পারবে, কিন্তু বলার সাথে সাথে তোমার নাকে মুখে রক্ত উঠবে এবং তুমি মারা যাবে। ডুবুরি তখন রানী কমলাবতীকে বলেন যে, রানী কমলাবতী, আমি বুঝতে পেরেছি যে আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, আপনি আমাকে নিয়ে এসেছেন এই কথাগুলো বলার জন্য। তাহলে কেনই আমাকে এমন কঠিন শর্ত দিয়ে দিচ্ছেন? কেন বলতে বলছেন, আবার আমার মৃত্যুর শর্ত দিয়ে দিয়েছেন? তাহলে আমি কিভাবে এই কথাগুলো বলবো? কিভাবে সাগরপাল এই কথাগুলো জানতে পারবেন? রানী কমলাবতী কোনো উত্তর দেন না, বলেন এটাই এখানকার নিয়ম, তুমি চলে যাও। তখন নাকি রানী কমলাবতী দুটো রুই মাছ এনে দিতে বলেন। এই দুটো রুই মাছ এই ডুবুরির হাতে দেয়া হয়। তখন রানী কমলাবতী উনি তাকে যাওয়ার অনুমতি দেন। এরপর ঠিক যেভাবে এসেছেন ওভাবেই এই ডুবুরিকে নাকি উপর দিকে দিয়ে যাওয়া হয় আর কি। সাগরপাল এবং অন্যান্য লোকজন এই কথা যখন শুনলেন, যখন ডুবুরি তার সমস্ত কথা শেষ করলেন, হঠাৎ করেই ডুবুরির নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে করতে সে মারা যায়। শর্ত অনুযায়ী সাগরপাল ডুবুরির পরিবারকে তার প্রাসাদে নিয়ে এসেছিলেন, তাদেরকে একটা কাজ দিয়েছিলেন এবং তাদের সকল ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। এখন
সাগরপালের মধ্যে কিন্তু চিন্তা ঢুকে যায় যে তার বাবা সব জানে কিভাবে। এটার অর্থ কি? বাবার সাথে দেখা করতে হবে। তখন উনি নাকি ভারতে চলে যান তার বাবার সাথে দেখা করতে। ভারতের ঠিক কোন জায়গায় ওনারা থাকতেন এটা অবশ্য জানা যায়নি। তো ভারতে চলে গিয়েছেন। যাওয়ার পর এই সাগরপালের বাবা তার কাছে যখন এই বিষয়ে প্রশ্ন করেছেন, তখন প্রথম দিকে উনি আসলে কিছু বলতে চাচ্ছিলেন না। এরপর উনি বলা শুরু করেন। তো সাগরপালের বাবা উনি বলছেন যে তুমি যখন আমাদেরকে খবর পাঠাও যে তোমার ওই এলাকায় একটি মেয়েকে তোমার পছন্দ হয়েছে, তুমি তাকে বিয়ে করতে চাও, শুরুর দিকে আমরা রাজি হই নাই, আমাদের ইচ্ছা ছিল এখানে বিয়ে করো, কিন্তু তোমার পীড়াপিড়িতে আমরা রাজি হয়ে যাই। আমরাও কাল বিলম্ব না করে বেরিয়ে পড়ি সেখানে যাওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য ছিল যে তোমার পছন্দ অনুযায়ী ওই কমলাবতীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিব, বিয়ের কাজ শেষ করে আবার আমরা এখানে ফেরত আসব। তো আমরা যখন বড় বড় পণ্ডিত, রাজ জ্যোতিষী, পুরোহিত তাদের সাথে কথা বলেছি, তখন এটাও জিজ্ঞেস করেছি যে আচ্ছা, কমলাবতী কেন বিয়েতে রাজি না অথচ তার পরিবার রাজি, এই বিষয়ে কোনো তথ্য আপনারা বলতে পারবেন? তারা কোনো তথ্য বলতে পারে না। এই বিষয়ে আমাদের জানা ছিল না, কারণ তোমার কাছ থেকে জেনেছিলাম যে কমলাবতী বিয়েতে রাজি না। এদিকে তার সাথে তোমার আলোচনা চলছে, এরপরেও সেই মেয়েটা বিয়েতে রাজি না অথচ তার পরিবার রাজি। যাই হোক, আমরা তো মেনে নিয়েছি। আমরা তখন পুরোহিতদেরকে বলি যে একটা দিনক্ষণ ঠিক করেন, সেই দিনক্ষণটা তোমাকে জানিয়ে দেই চিঠি মারফত, তুমিও সেই অনুযায়ী বিয়ের তারিখ নির্ধারণ করো। আমরাও ওইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। যেদিন আমরা রওনা দিব ঠিক ওই দিন আমাদের এখানে আগুন লাগে, যার কারণে আমরা যাইনি। কারণ যাত্রাপথে এমন একটা অশুভ ব্যাপার যদি ঘটে যায় তখন কোথাও যেতে হয় না, এটাই আমাদের বিশ্বাস। এই জন্য যাইনি। এরপর চিঠি মারফত তোমাকে আর একটা তারিখ নির্ধারণের কথা আমরা বলি। ওই তারিখে আমরা যখন যাব তখনও সেম ঘটনাটা ঘটে, অর্থাৎ আগুন লেগে যায়। আমরা গেলাম না, এরপরেও একই ঘটনা ঘটে। এভাবে 7 মাস অতিবাহিত হওয়ার পর তখন গিয়ে এই বিয়েটা সম্পন্ন হয়। কিন্তু কেন এমনটা হচ্ছিল? কেনই বা প্রত্যেকটা সময় আমরা যখন বের হব তখন বাসায় আগুন লাগছে, এই বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারে না। তোমার বিয়ে শাদী শেষ করে আসার পর আমার মনের মধ্যে এই বিষয়টা বারবার আসতে থাকে। আমি চিন্তা করলাম এর রহস্য আমাকে জানতেই হবে। এরপর বিভিন্ন জনের সাথে কথা বলি, কেউ তো কিছু বলতে পারে না, কারো কোনো ধারণাই নেই। এর মধ্যে একজন পুরোহিতের সন্ধান পাই। শোনা যায় যে ওনার অনেক ভালো জ্ঞান আছে। সেখানে যাই, তার সাথে নাকি অনেক শক্তিশালী জিনেদের যোগাযোগ আছে। তার সাথে ভালো জিন, খারাপ জিন সবই আছে। আর সে তার আস্তানা ছাড়া কোথাও বের হয় না, আর মানুষের খুব একটা বেশি কাজও সে করে না। তো তার সন্ধান শুনে সেখানে গিয়েছি তার সাথে দেখা করার জন্য। এরপর তার সাথে দেখা করি, সেসব কথা শুনে, ঘটনা শুনে সেই তান্ত্রিক আমাদেরকে জানায় যে আপনারা একটু বাইরে অপেক্ষা করেন, আমি দেখছি বিষয়টা। তো তান্ত্রিকের কথা অনুযায়ী বাইরে অপেক্ষা করতে থাকি। এভাবে যেতে থাকে সময়। ঘন্টাখানেক পর তান্ত্রিক এসে আমাদেরকে জানায় যে সেও নাকি কিছুই বুঝতে পারছে না। এতটুকু বুঝতে পেরেছে এখানে বড় ভয়ঙ্কর কোন একটা ব্যাপার রয়েছে, আর এই বিষয়টি নিয়ে সে খুবই হতাশ। কেননা ইতোপূর্বে এমন কোনো ঘটনা ঘটে নাই যেটার তথ্য উনি সংগ্রহ করতে পারেন নাই। তার অনুগত জিনেরা এই সম্পর্কিত তথ্য সংগ্রহ করে এনেছে, কিন্তু এই প্রথমবার এমন একটা বিষয় ঘটলো যেই তথ্যটা উনি সংগ্রহ করতে পারেন নাই। তো তান্ত্রিক জানায় যে এই বিষয়টা আমার কাছে খুব অপমানজনক লেগেছে, যে আমি কেন সংগ্রহ করতে পারলাম না। আপনারা বসেন, এইটার রহস্য আমাকে বের করতেই হবে। কেন আমি জানতে পারলাম না, এটা তো আমার মনের মধ্যে একটা কৌতূহল জেগেছে।
কেন আমি এটা পারলাম না, আমাকে এটা জানতেই হবে। আমি জানবো, আপনাদেরকে জানাবো। আপনারা আজকে রাত্রে এখানে থাকেন, আমি ব্যবস্থা করছি। তো তান্ত্রিক তাদেরকে থাকার ব্যবস্থা করে দেয়। তো এরপর এই সাগরপালের বাবা যেভাবে বলেছেন, আমরা তান্ত্রিকের ভাষায় বলি, যে তান্ত্রিক যেটা বলেছেন সেটা হচ্ছে যে, বলছেন তান্ত্রিক যে আমি রাতের বেলায় বিষয়টি জানার জন্য আমার অধীনে থাকা অত্যন্ত ভয়ঙ্কর শক্তিশালী কিছু জিনকে আহ্বান করি, তাদের কাছে জানতে চাই যে এই বিষয়গুলো কেন ঘটছে। তখন তারা কিছুক্ষণের জন্য আমার কাছ থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সে জানায় যে বিষয়গুলো ঘটছে তা পুরোপুরি তারাও জানতে পারেনি। এখানে জিনের হাত রয়েছে, এটা সত্য, তবে মূল বিষয়টা কি, তাহলে এখানে অন্য একটি কাজ করতে হবে যদি জানতে হয়। সেটা হচ্ছে পানির জিনের বাদশাকে আহ্বান করতে হবে। একমাত্র সেই বলতে পারবে এই বিষয়টা আসলে কি, কেন এমনটা হয়েছে। তখন কাল বিলম্ব না করে পানির নিচের বাদশাকে আহ্বান করি। সে আমার ডাকে সাড়া দেয়। পানির নিচের জিনের বাদশা আমাকে বলে, আমাদের পানির নিচে অনেকগুলো জিনের গোত্র আছে, আর সেই গোত্রগুলোর মধ্যে এমন একটি গোত্র আছে যারা অত্যন্ত শক্তিশালী, কিন্তু তাদের নির্দিষ্ট কোনো রাজা নেই। তাদের মূল উদ্দেশ্য আর একটা, আসলে তাদের যে রাজা, এই রাজাদেরকে তারা এভাবে আনে না, তাদের মধ্য থেকে কোনো রাজা নির্ধারণ করে না। তাদের শক্তির মাত্রাটা অন্য লেভেলের, অর্থাৎ অন্য রকমের। তাদের শক্তির উৎস হচ্ছে মানুষ এবং জিনের সম্মিলিত একটা শক্তি। মানুষ এবং জিনের শক্তিতেই তারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। এই পৃথিবীতে নির্দিষ্ট কিছু দিন ক্ষণ সময় থাকে। এই সময়গুলোতে যে মানব শিশু জন্মগ্রহণ করে, তারা প্রকৃতিগতভাবে আধ্যাত্মিকভাবে অনেক শক্তিশালী হয়ে থাকে। আর এই ধরনের শিশুগুলো জন্মগ্রহণ করে 100 বছরে একটা। এমনই একজন মানুষ হচ্ছে এই কমলাবতী। এই কমলাবতী স্বাভাবিকভাবেই মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার জন্মের সময় অন্যান্য বিষয়গুলো ওই জিনেদের গোত্রের যে কর্মকাণ্ড আছে তাদের সাথে মিলে যায়, যার কারণে ওই জিনেরা তাদের গোত্রের পরবর্তী যিনি কর্তা হবেন তারা সেটা নির্ধারণ করে ফেলে। এই কমলাবতী হবেন তাদের গোত্রের রানী, কিন্তু একটা নির্দিষ্ট বয়স সীমা পার হতে হবে, তাছাড়া এটা সে হতে পারবে না। তখনও কিন্তু কমলাবতী সেই বয়স হয়নি। এই নির্দিষ্ট বয়স সীমা পার করার পর কমলাবতীকে তারা তাদের এই জগতে নিয়ে আসবে এবং আস্তে আস্তে তাকে নিয়ে আসার জন্য প্রস্তুত করবে। এই সময়টা ছিল আর মাত্র 7 মাস। এখন কমলাবতী তো একটা নির্দিষ্ট বয়সে আসার পর ওই জিনেদের সাথে তাদের যোগাযোগ হয়েছে। আস্তে আস্তে সেই জিনেরা তাদেরকে প্রস্তুত করেছে। বলা হয়েছে, তুমি মনুষ্য জগতে কোনো বিয়ে শাদী করতে পারবা না, তোমাদের পরিবার এখানেই থাকবে, তোমাকে আমরা নিয়ে আসবো, তুমি হবা আমাদের রানী, তোমাকে আমরা বন্দি করে আনবো না, তোমার নির্দেশে সবকিছু চলবে। কমলাবতী এতে রাজি হয়ে যায়। মূলত এই সমস্ত কারণে কমলাবতী কোনোভাবে বিয়েতে রাজি ছিল না। আর এই যে আগুন লাগা, এই আগুন লাগার পেছনে ওই জিনেদেরই হাত ছিল, যাতে করে এই বিয়েটা না হয়। তো একটা পর্যায়ে এসে বিয়েটা হয়ে যায়। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে কমলাবতী এই মেয়েটা যদি স্বাভাবিকভাবে ঘর সংসার করতে চায়, তাহলে ভয়ঙ্কর এক রক্তপাতের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হতে হবে। অনেক মারামারি হানাহানি ঘটবে, অনেক মানুষকে পানির নিচে বন্দী করে রাখতে হবে, আবার বিভিন্ন তান্ত্রিক কবিরাজরা জিনেদের উপর চড়াও হবে। এই সমস্যার সমাধান করতে গেলে এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। এত রক্তপাত হবে, আমি তো পানির জগতে জিন হয়ে পানির জগতের জিনেদের কোনো গোত্র তারা ধ্বংস হয়ে যাবে, এটা তো হতে দিতে পারি না, এটাতে আমি সম্মতি দিতে পারি না। সুতরাং আমি এই কাজ করতে নিষেধ করব। কমলাবতী নির্দিষ্ট সময়ে
এই জগতে আর থাকবে না, সে চলে যাবে। তখন তান্ত্রিক বলেন যে এটা কোনো সমাধান কি হবে না? তখন নাকি জিনের বাদশা বলেন, হে তান্ত্রিক, তুমি হয়তোবা বুঝতে পারতেছো না বিষয়টা কতটা ভয়ঙ্কর। চিরস্থায়ীভাবে এই জিনিসটা বন্ধ করা সম্ভব নয়, তবে যদি কিছুটা করা যায় এটা ক্ষণস্থায়ীভাবে করা যায়। তবে এখানে কিন্তু জিনেদের প্রাণ যাবে, অনেক মানুষেরও প্রাণ যাবে, এরকমটা করার দরকার নাই। তুমি এই সাগরপালের বাবাকে সব বুঝিয়ে বলো, একটা মানুষ এবং একটা জিনের প্রাণ হানি যেন এখানে না হয়। তাহলে কিন্তু আমরাও বসে থাকবো না। যেহেতু বিষয়টা আমি জানাইলাম, তোমার মাধ্যমে তুমি এগুলো বলে দাও, এটার ফলাফল অল্প কিছু সময়ের জন্য ভালো হবে, কিন্তু যে ভয়ঙ্কর পরিণতি হবে এটা কেউ ভাবতেও পারছে না। এই পর্যন্ত বলে তান্ত্রিক থামেন। সব কথা তো সাগরপালের বাবাকে উনি বলেন। সাগরপালের বাবা সব কথা শুনে তিনি অহংকার ভরা হৃদয় নিয়ে তান্ত্রিককে বলেন, এত বড় কথা! এই মেয়ে একটা সাধারণ পরিবারের মেয়ে, সে আমাদের রাজ পরিবারের একটা ছেলের বিয়ের প্রস্তাবকে প্রথমত না বলছে। বুঝলাম যে এই এই বিষয় আছে, বিয়ে হইতেই হবে, বিয়ে হতেই হবে এবং ওকে ওর সংসার করতে হবে, ও কোথাও যেতে পারবে না। যা কিছু করার দরকার তাই করেন। সাগরপালের বাবা বলেন যে বলুন তান্ত্রিক, এই কাজের জন্য আপনি কি চান? আপনি যা চাবেন আমি তাই দেব। এই মেয়ে যেন কোনোভাবেই কোথাও যেতে না পারে, আমার ছেলের বউ হয়ে এসে থাকবে, দেখি কে নিয়ে যায় ওকে। তান্ত্রিক তার ইচ্ছা অনুযায়ী নাকি বড় ধরনের 3টি জিনিস চেয়ে বসেন। সাগরপালের বাবা সেগুলো তান্ত্রিককে দিতে রাজিও হন। কি চেয়েছিলেন, কি দিয়েছিলেন এই বিষয়টা জানা যায় নাই। তো তান্ত্রিক তার মতো করে কাজ শুরু করে দেন। সাগরপালের বাবা সহ সকলকে বলেন যে চলে যেতে, প্রত্যেক মাসে একবার করে এসে খোঁজ খবর নিয়ে যেতে বলেন। এভাবে চলে যায় 7 মাস। 7 মাস পর ঠিকই রানী কমলাবতী এবং সাগরপালের মধ্যে বিবাহ হয়ে যায়। এই যে যেই ব্যাপারগুলো, এই যে যেই ঘটনাগুলো হলো, এই যে 7 মাস ধরে ধরে আস্তে 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 একটা পর্যায়ে নিয়ে আসার পর মূলত বিয়েটা হয়েছিল। অথচ এর ভিতরেও কিন্তু এই যে আগুন লেগেছে, এইটা সেইটা এরকম ব্যাপারগুলো কিন্তু হয়েছে। তো একটা পর্যায়ে বিয়ে হয়ে যায়, আবার রানী কমলাবতী কিন্তু পানির নিচে চলে যায়। এটা কেন? এখানে তান্ত্রিক যে কাজগুলো করেছিল সেই কাজের শক্তি ছিল মূলত তান্ত্রিকের মৃত্যুর আগ পর্যন্ত। অর্থাৎ তান্ত্রিক যদি মারা যায় তাহলে কমলাবতীর উপরে করা সব ধরনের জাদু কেটে যাবে। সাগরপাল কমলাবতীর সুসম্পর্কর জন্য যে কালো জাদু করা হয়েছিল সেটা কেটে যাবে। আর পানির নিচে যেই জিনগুলো রয়েছে তাদের উপরও কিন্তু বল প্রয়োগ করে কিছু জাদু করা হয়েছিল, এগুলোও কেটে যাবে। হয়েছেও তাই। ওই তান্ত্রিক মারা গিয়েছিল, তান্ত্রিকের অনেক বয়স হয়ে গিয়েছিল, সে মারা গিয়েছিল, তখন এই বিষয়গুলো কেটে যায়। আর এরপরেই ওই পানির নিচে জিনেরা তাদের জাদু বলে এক খরা সৃষ্টি করে ওই এলাকায়, তীব্র পানির সংকট সৃষ্টি করে। যেহেতু ওরা পানির জিন, নদী নালাগুলো সব শুকিয়ে ফেলে, নিচ থেকে পানিগুলো সব শোষণ করে ফেলে। তখন এই যে এই বিশাল দিঘি খনন করার একটা পরিকল্পনা হয়। আর এরপর ওই জিনেরাই স্বপ্ন দেখাতে থাকে যে কমলাবতীকে এখানে নিয়ে আসতে হবে। কমলাবতীও সবকিছু বুঝতে পারে ঘটনাগুলো কি হচ্ছে, সে বুঝে চুপচাপ থাকে। দিঘি খননের পর সে নিজের ইচ্ছাই ওখানে গিয়েছিল, সে জানতো যে এরপরে কি হবে, সে নিজের ইচ্ছাই ওখানে চলে যায়। আর তারপর যেটা হয়েছে সেটা তো সবাই জানে। তো সাগরপালের বাবা সব কথা যখন সাগরপালকে বলেন, এটাও বলেন তুমি কমলাবতীকে ভুলে যাও বাবা, আমিও হয়তো বেশি দিন বাঁচবো না, কারণ ওরা আমাকে বাঁচতে দিবে না। তোমার হাসি মুখটা দেখার জন্য এত কিছু করেছি, যা করা একদমই ঠিক হয়নি। যেটা করেছি সেটা অন্যায়, এর মাসুল তো দিতেই হবে। সব কথা শুনে সাগরপালও মনে খুব কষ্ট পায়। সে আবার এই বঙ্গ ভূখণ্ডে ফেরত চলে আসে। সাগরপাল আর দ্বিতীয় বিয়ে করেন নাই। সাগরপালের সন্তানটাও কোনো একটা সময় নিয়ে গিয়েছিল কমলাবতী। এভাবেই এই ঘটনাটি মানুষের মুখে মুখে রয়ে গিয়েছিল। এই ঘটনার মধ্যে আরো অনেক তথ্য হয়তোবা থাকতে পারত, সুশৃঙ্খলভাবে আরো অনেক তথ্য থাকতে পারত, কিন্তু যেহেতু আলহাজ ভাই বিভিন্ন মানুষের মুখ থেকে শুনে শুনে এইগুলো সংগ্রহ করেছেন, যার কারণে এই তথ্যগুলো
যেভাবে উনি সংগ্রহ করেছেন সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা, সেটা হচ্ছে যে আপনারা হয়তোবা জানেন বাংলাদেশে এরকম কিছু ঘটনা আগেও হয়েছে। বিশেষ করে ঢোল সমুদ্র, ঢোল সমুদ্রের নাম আপনারা অনেকেই শুনেছেন। সেখানেও কিন্তু এই রকমের একটা ব্যাপার রয়েছে যে রানীকে ওই বলা হয় যে ওই পুকুরের মাঝখানে যেতে, কিন্তু রানী কিন্তু সেটা ইচ্ছা করে যান নাই, উনি কিন্তু ফেরত আসার চেষ্টা করছিলেন, কিন্তু হয় কি যে ওনাকে আর ওঠানো যায় নাই। ঢোল সমুদ্র কিন্তু এখনো রয়েছে। ঢোল সমুদ্র এই যে দিঘিটা, এটা কিন্তু ঝিনাইদহে। বলা হয় যে ঝিনাইদহের রাজা মুকুট রায় নামে এক প্রতাপশালী জমিদার ছিলেন, উনি মূলত এই ঢোল সমুদ্র দিঘিটা খনন করেছিলেন। আর সেখানে এই ধরনের একটা ঘটনা রয়েছে, আপনারা ইউটিউবে সার্চ দিলেও ঢোল সমুদ্র সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। তো প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরেকটি নতুন ঘটনায়। তবে যাওয়ার আগে একটি সুসংবাদ যেটা আলহাজ উদ্দিন ভাই আমাদেরকে দিয়েছেন, যে 2025 সালের রমজান মাসের আগের দিন উনি পুত্র সন্তানের পিতা হয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন, ওনার ছেলের নাম রেখেছেন ইয়ামিন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে নেক সন্তান হিসেবে কবুল করুন, দেশ জাতি সকলের খেদমত করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আপনারা সাগরদিঘি রহস্য সম্পর্কে জানলেন। এখনো কি কমলাবতী ওই দিঘির মধ্যে ওই জগতে আছেন, নাকি উনি মৃত্যুবরণ করেছেন, নাকি অন্য কোনো এক কমলাবতীকে আবার রানী হিসাবে তারা নির্ধারণ করেছে? কারণ প্রতি 100 বছরে তো একটা শিশু এরকম জন্মগ্রহণ করে। হয়তোবা রানী কমলাবতী আর নেই, তার জায়গায় অন্য কেউ স্থলাভিষিক্ত হয়েছে। সময়ের সাথে সে হয়তোবা জীবিত নেই, সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, হতে পারে। সে সম্পর্কে আমরা কিছুই বলতে পারবো না, কারণ আপনারা দেখেছেন এই সম্পর্কিত তথ্য অনেক শক্তিশালী জিনেরাও বলতে পারেনি। শেষ পর্যন্ত পানির জিনের এক বাদশাকে আহ্বান করে তার কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। কত জটিল একটি বিষয়, তাই না? অনেক তথ্যই অজানা রয়ে যাবে। জাদু করে 7 মাস ধরে এই বিয়ের আয়োজন করা হলেও বারবার কিন্তু বিয়ে হচ্ছিল না। একটা পর্যায়ে এসে সেটা হয়ে যায়, আর এরপরে সংসার চলতে থাকে, একটি সন্তান হয়। এর মধ্যে তান্ত্রিক মারা যাওয়ার কারণে সবকিছু কেটে যায়। আর তারপর যেটা হয় সেটা তো আপনারা শুনলেনই। এরকম অনেক ঘটনা কিন্তু হয়েছে। তাহলে কি আমরা বলবো এই যে যেই পুকুরগুলোতে এই ধরনের পূজা দিয়ে এরপর কোনো রানীকে বা কোনো একটা নারীকে বা কোনো একটা লোককে নিয়ে যাওয়া হয়, তারা আসলে ওই জগতে, ওই পানির জগতের জিনেদের কোনো একটা দায়িত্বে রয়েছেন? এরকম ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, রহস্য কি, এই রহস্যগুলো কিন্তু জানা যায় না। শুধু পৌরাণিক ঘটনা বা লেজেন্ড আকারেই রয়ে গেছে। আজকের এই ঘটনার মাধ্যমে হয়তোবা আমাদের কাছে অনেক কিছুই খোলাসা হয়েছে। আশা করছি এখন আমরা অনেক কিছু মেলাতে পারবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার আরো ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে প্রচার করেছি। তার নাম হচ্ছে মোহাম্মদ তাহমিদ, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। ঘটনা যেটা পাঠিয়েছেন বেশ ভয়ঙ্কর, আমার কাছে খুব ভয়ানক লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তবে প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুগ্রহ করে এই ভিডিওর লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখত বা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnandaharwalbd@gmail.com। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনা শুরু করি। তো
তাহমিদের পূর্বের বেশ কয়েকটা ঘটনা, বিশেষ করে থার্সডে নাইটের 114তম এপিসোড, আবার হরর নাইটের 45তম এপিসোড, সেখানে কিন্তু তাহমিদের ঘটনার মধ্যে একটা ক্যারেক্টার ছিল আব্দুর রশিদ দাদা। এই আব্দুর রশিদ দাদারই ছোট ছোট 3টি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তাহমিদ জানালেন যে মাসখানেক আগে এই আব্দুর রশিদ দাদা আর তাহমিদ মিলে মাটি কাটার কাজ করছিলেন। খেতে কিছু নিজেদের জমিতে মাটি কাটা লাগে না, তো তারা এরকম কিছু কাজ করছিলেন। তো এই দাদা কিন্তু খুব ভালো মানুষ, ইসলামিক বিষয়ের আলোচনা উনি খুব পছন্দ করেন, ওয়াজ মাহফিল শুনতে পছন্দ করেন। ওনার বয়স 60 পেরিয়ে গেছে, তবে ওনার শরীরের শক্তি এখনো কিন্তু তাগড়া যুবকদের মতোই রয়েছে। উনি যেভাবে কাজ করেন আর কি মাঠে, আর রমজান মাসে অনেক ভারী ভারী কাজ করেন, সবগুলো রোজা রেখেও। তো যখন মাটি কাটছিলেন তখন বিভিন্ন প্রসঙ্গ ওঠে, এই জিন ভূত প্রসঙ্গ। তখন দাদা বলেন, যারে জীবনে যে কত ঘটছে, কত শত শত, এর বলে শেষ করতে পারবো না রে নাতি। এসব জিনিসে আমি আর ভয় পাই না, ভয় পেলে আরো বেশি আঁকড়ে ধরে। তখন তাহমিদ বললেন যে দাদা তাড়াতাড়ি আরো কয়েকটা ঘটনা বলেন। তখন দাদা কয়েকটা ঘটনা বলেন যে ওনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। এর আগে আমরা যে ঘটনাগুলো শেয়ার করেছিলাম এই আব্দুর রশিদ দাদার, সেখানে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে এই আব্দুর রশিদ দাদা 30 বছরেরও বেশি সময় ধরে মৃত মানুষদের গোসল করিয়ে থাকেন। এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা উনি নেন না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা উনি করে থাকেন। এমন হয়েছে যে উনি কারো বাড়িতে কাজ করতে গিয়েছেন দিনমজুর হিসাবে, দিনের অর্ধেক বেলা কাজও করেছেন। হঠাৎ ওই সময় ডাক পড়েছে কোনো মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য, কবর খোঁড়ার জন্য। উনি সাথে সাথে ওই কাজটা গুছিয়ে চলে যান এবং উনি বলে দেন যে এই যে আধা বেলা উনি কাজ করেছেন বা আংশিক কাজ করেছেন, এর জন্য ওনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো এইরকম একজন মানুষ উনি কোনো টাকা নেন না, ওই অর্ধেক কাজ করেছেন বা এটা সেটা, উনি চলে যান ওই কাজে। তো যাই হোক, ঘটনাটি যখন ঘটে, মানে প্রথম যে ঘটনাটা এখন বলবো, তখন ওনার বয়স 20-22 বছর। এখন থেকে প্রায় 40 বছর আগের ঘটনা, 80-র দশকের শুরু এরকম আর কি। এখন তো দাদার বয়স 60+। তো যাই হোক, সেই সময় অনেক দূরে দূরে গান, যাত্রাপালা এগুলোর আয়োজন হতো। তবে দাদা ছোটবেলা থেকে খাটাখাটুনি করে বড় হয়েছেন, অনেক কষ্টে তার জীবন কেটেছে। খুব গরিব পরিবারে তার জন্ম। একদম ছোটবেলায় তার মা বাবা মারা যান, এক বেলা খেয়ে 2 বেলা না খেয়ে এভাবে করে কাটিয়েছেন। তো আব্দুর রশিদ দাদা ছোটবেলা থেকেই কিন্তু উনি এই গান বাজনা যাত্রাপালা এগুলো খুব একটা পছন্দ করতেন না। আর তাছাড়া এগুলো শুনতে যাওয়া বা এগুলোতে সময় দেওয়ার মতো তার অবস্থা আসলে ছিল না। সারাদিন কত খাটাখাটুনি করতে হয়, সন্ধ্যা হলেই 2 চোখ জোরে ঘুম নেমে আসে। তো তখন তো দাদার বয়স কম, 20 বছরের মতো। স্বাভাবিকভাবে তারুণ্যের একটা উদ্দীপনা তো থাকেই। ওনার কাছে খবর আসে মোটামুটি 2 গ্রাম পরে দৈবজ্ঞ হাটি নামের যে বাজার, ওই বাজারে কোথাও গানের অনুষ্ঠান হবে। তো এমন অনুষ্ঠান সাধারণত রাতের বেলাতেই হতো। তো দাদা এমন খবর শুনে শখের বসে ওখানে যাবেন বলে ঠিক করেন। তো যেদিন গান হবে সেই দিন ওখানে রওনা করেছেন, পৌঁছেও গেলেন। ওই সময় কিন্তু দাদা নামাজ কালাম ওরকম পড়তেন না। তো যাই হোক, এশার নামাজ শেষ হয়েছে, এমন সময় তিনি গিয়ে পৌঁছেন সেই গানের জায়গায়। রাতটা পুরোপুরি পূর্ণিমাও ছিল না, আবার অন্ধকারও ছিল না। দাদা একাই হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে গিয়েছেন। উনি মূলত শখের বসে গিয়েছেন, গান শোনা কিন্তু তার পছন্দও ছিল না, নেশাও ছিল না। এমনি গেছেন আর কি, কখনো যান না, আসছেন এমনি। আমরা যাই না এরকম, অনেক সময় পছন্দ করি না, তারপর কোনো কোনো জায়গায় যাই এমনি সময় কাটানোর জন্য। তো দাদা কিছু সময় শুনলেন, তার ভালো লাগছিল না। দূর কি জন্য আসলাম এতটা পথ হেঁটে হেঁটে, যাই বাড়ি চলে যাই। তো আব্দুর রশিদ দাদা বাড়িতে চলে আসবেন। তখন রাত আনুমানিক 10টার মতো বাজে। তো আজ থেকে 40 বছর আগে এমন অজপাড়া গায়ে তো রাত 10টা মানে যে কত রাতে তো বুঝতেই পারছেন, যেখানে সন্ধ্যার পরে মানুষজন ঘুমিয়ে যায়। তো উনি কি করেছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো রওনা দিয়ে দিতে দিতে একটা জায়গায় ওনারা মানে উনি চলে আসেন। ওই জায়গার বিশেষ করে রাস্তাটা আমাদের থার্সডে নাইট এপিসোডের 130তম আয়োজনে যেই তাহমিদের ঘটনাটা ছিল, ওখানে ওই রাস্তা সম্পর্কে বলা ছিল আর কি। আপনারা চাইলে সেই ঘটনাটি শুনে আসতে পারেন, ওই এপিসোডের 2য় ঘটনা। তো দাদা চিন্তা করেছেন যে বাড়ি চলে যাই, তারা রওনা দিয়েছেন। ওই সময় কিন্তু ওনার হাতে কোনো ধরনের লাইট বা আলো জাতীয় কিছু ছিল না। তো দাদা হাঁটছেন একা একা গ্রামের মেঠো পথ দিয়ে, রাতের এই মিটি মিটি চাঁদের আলোয় বুকে সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে আসেন
সেই কুখ্যাত গোলবাগান এলাকায় আর কি। তো এটার বর্তমান লোকেশন চাপড়ি গ্রামের মধ্যে পড়েছে, তবে এখন সেগুলোর নাকি কিছু এর অস্তিত্ব নাই। ওখানে যারা প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে, বিশাল ঘন গোলবাগান নাকি ওখানে ছিল, যার মধ্যে দিনের আলোয় ঠিকঠাক মতো পড়তো না, আর জায়গাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল, অসংখ্য ভয়ের ঘটনা সেখানে ঘটতো। তো দাদা হাঁটছেন সেই গোলবাগানের ভিতর দিয়ে, হঠাৎ আব্দুর রশিদ দাদা দেখেন তার থেকে মাত্র 20 থেকে 25 হাতের মতো সামনে বাগানের ভেতরের রাস্তায় আড়াআড়িভাবে লম্বা করে কিছু একটা জিনিস শোয়ানো আছে। দেখেই বুঝতে পারলেন এটা কাফনে মোড়ানো একটা লাশ, একদম আড়াআড়িভাবে শোয়ানো, পায়ের দিকে মাথার দিকে বেঁধে রাখা, যেমনটা আমরা দেখি কাফনের কাপড় পায়ের দিকে মাথার দিকে বাঁধা থাকে ওই রকম করে। তাহলে দেখেই বুঝলেন যে এই তো পড়ে গেছে রে সামনে, এই জিনিস তো ভালো না। তো উনি জানতেন যে এগুলো দুষ্টু জিনের কাজ, আর এগুলোর পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কি এগুলো লাফ দিয়ে উঠে বসে হাত চেপে ধরে, এরপর ঘাড় মটকে দেয়। এগুলো নাকি অত্যন্ত দুষ্টু প্রকৃতির হয়ে থাকে। দাদা তো এগুলো জানতেন। উনি ভাবলেন কি করা যায়, সাথে সাথে দেখতে পেলেন পাশে একটা খেজুর গাছের মতো দেখা যাচ্ছে, বুঝতে পেলেন এটা খেজুর গাছই। খেজুর গাছের ছোট ছিল, উনি তাড়াতাড়ি করে ওই খেজুর গাছে উঠে যান এবং খেজুর গাছের একটা ডাল ভেঙে নেন। আমরা ডগা বলি, ডেগা বলি, এক একটা জায়গায় এক এক নামে ডেকে থাকে আর কি। তো ওখানে যেই বিশেষ করে ওই ডালটার সাথে যে কাঁটাগুলো ছিল, দ্রুত ওই কাঁটাগুলো উনি খুলে ফেলেন। এরপর ওই ডালটার উপরে উনি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে ফু দিলেন। এরপর ওই ডালটা দিয়ে নিজের উরুর উপরে, অর্থাৎ পায়ের রান আমরা যেটা বলি, এটার উপরে ঠাস ঠাস করে কয়েকটা মৃদু আঘাত করেন। যখনই আঘাত করেছেন ওই যে লাশটা, এই লাশটা চি 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 এরকম শব্দ শুরু করেছে, শব্দ করে মুহূর্তের মধ্যে নাকি হাওয়ায় মিলিয়ে যায়। এরপর রাস্তা ফাঁকা। আব্দুর রশিদ দাদা ওই ডালটা হাতে নিয়ে বাকি পথ ঠিকঠাক মতো হেঁটে হেঁটে বাড়িতে চলে আসেন। তো এই ঘটনাটা যখন তাহমিদের কাছে উনি শেয়ার করেন, তাহমিদ জিজ্ঞেস করলেন যে এইরকম করার কারণ কি, যে এটা দিয়ে উনি উনার উরুর উপরে আঘাত করলেন। তখন দাদা বলেন এটাও নাকি এক প্রকারের রুকিয়া, শরীর বন্ধ করার পদ্ধতি। শুধু নাকি বিসমিল্লাহ বলেও শরীর বন্ধ করা যায়, আল্লাহু আকবার বলেও বন্ধ করা যায়। এই ধরনের প্রতিটা বাক্যই বিভিন্ন সময় রুকিয়া হিসাবে শরীর বন্ধ করার কাজে লাগে, আর শয়তানগুলো পালিয়ে যায়। অনেক সময় বড় রুকিয়াগুলো করার সময় থাকে না, তখন দ্রুত কিছু কাজ করতে হয়। তো উনি এরকম একটি কাজই করেছিলেন। উনি নামাজ কালাম ওই সময় না পড়লেও টুকিটাকি জিনিস উনি মুরব্বীদের কাছে শিখেছিলেন। এই ঘটনার পর ওনার যে জ্বরটার হয়েছে এরকম কিছু না, একদম স্বাভাবিক ছিলেন। পরের দিন উনি ওনার কাজ করেছেন। তো এবার আসি আব্দুর রশিদ দাদার দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি এখন থেকে প্রায় 30 বছর আগের ঘটনা, 1995 সালের দিকে হয়েছে বলে অনুমান করেন। তিনি তখন একবার একজন মালিকের ধান নিয়ে রওনা করেন এক এলাকায় এটাকে চাল বানানোর জন্য। ওখানে চালের মেশিন ছিল, তখন তো এইরকম এত চালের মেশিন ছিল না, অনেক দূরে দূরে ছিল। অনেক দূরে দূরে ধান ভ্যানে করে নিয়ে যেতে হতো, কেউ মাথায় করে নিয়ে যেত। আবার দেখা যেত যে অনেক সিরিয়াল পড়ে গেছে, ওইখানেই একদিন থাকতে হতো, 2 দিন থাকতে হতো, এরকম একটা অবস্থা ছিল। আর ওই এলাকায় তখন চলাচলের মূল বাহন ছিল কিন্তু নৌকা। তা আব্দুর রশিদ দাদা সেই মালিকের ধান নিয়ে রওনা করেন ধান ভাঙানোর উদ্দেশ্যে। যে পথ দিয়ে যাবেন সেই পথটা কিন্তু তেমন ভালো না। এর মধ্যে সবচেয়ে ভয়ানক যে জায়গাটা, এই জায়গাটা মূলত পড়েছে পানবাড়িয়া নামক গ্রামে। এই গ্রামটি নাকি এখনো অনেক গাছপালায় ভরপুর, তখন তো আরো বেশি ছিল। তো যাই হোক, দাদা রওনা করেন গভীর রাতে। তবে এবারের যাত্রায় সঙ্গে একজন লোক ছিল। এই 2 জন মিলে নৌকা নিয়ে বের হয়ে পড়েছেন। চলতে চলতে নৌকাটা পানবাড়িয়া নামক গ্রামে প্রবেশ করে। দাদা এবং সাথে একজন, 2 জন মিলে নিঝুম রাতে নৌকা চালিয়ে এগিয়ে যাচ্ছেন। রাতটা অন্ধকার ছিল না খুব একটা, মোটামুটি আলো ছিল আর কি চাঁদের। তো চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছেছেন যে জায়গাতে নাকি অসংখ্য মানুষ বিষ খেয়ে মারা গেছে। মানে এদের মরার দরকার হয়েছে, ওই জায়গাতে এসে বিষ খেয়েছে, আবার ওই জায়গাতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে, এমন একটা জায়গা। তো সেই জায়গার পাশ দিয়ে একটা খাল, যেটা দিয়ে আব্দুর রশিদ দাদা এবং তার একজন সহযোগী যাচ্ছেন নৌকা চালিয়ে। তো ওখানে দেখতে পান এই নৌকা থেকে বেশ কিছুটা সামনে একটা গাছ কাত হয়ে আছে খালের ভেতরে কিছুটা। অনেক সময় আমরা দেখি না যে নারকেল গাছ, বড়ই গাছ বা বিভিন্ন গাছগুলো পুকুর পাড়ে বা খালের পাড়ে এমন ভাবে বাঁকা হয়ে বড় হয়েছে যে অনেকটা কিন্তু ওই পুকুর বা খালের ভিতরে চলে আসছে। তো ওই রকম একটা গাছ, এর আগেও উনি এদিক দিয়ে গিয়েছেন, কিন্তু এইখানে এমন গাছটা উনি দেখেন নাই।
যখন কিছুটা পথ এগিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। সেটা হচ্ছে ওই যে গাছটা, ওই গাছের একটা ডালে একটা লাশ ঝুলছে। লাশটা যে ঝুলে আছে শুধু এরকম না, এই যে পুরনো আমলের যে ঘড়িগুলো আছে না, পেন্ডুলাম, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, এই লাশটা ঠিক এইভাবে ঝুলছে, দড়ি দিয়ে ঝুলছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। আর এটা দড়িটা এতটা লম্বা যে এই যে লাশটা, এই লাশটার পা ওই খালের পানি ছুঁই ছুঁই করছে কিন্তু ছুটছে না। আবার লাশটা এমন ভাবে দুলছে যে ওনাদের নৌকা নিয়ে এটা পার হবেন, পার হওয়ার সময় ওই লাশটা কোন একটা সময় এসে ওই নৌকার উপর দিয়ে চলে যাবে অথবা নৌকার সাথে বাড়ি খাবে, এমন একটা অবস্থা। বুঝতে পারলেন এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। তো এরকম দেখছেন যে গাছটা এরকম আছে আর পেন্ডুলামের মতো এই লাশটা দুলছে, একবার এদিক একবার এদিক, এইভাবে চলছে। তো ওনারা তো নৌকা থামিয়ে দেন, ওনারা বুঝতে পারেন যে এই জায়গা পার করা এখন সম্ভব নয়। নৌকা আগাচ্ছেন না ওনারা, ওখানে বসে দোয়া দরুদ পাঠ করতে লাগলেন, কিন্তু কোনো দোয়া দরুদেই কাজ হচ্ছে না, ওটা ওখান থেকে সরেই না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সারা রাত এভাবেই পার হয়ে যায়। সারাটা রাত ওনারা এই জিনিস দেখেছেন, সারাটা রাত এই জিনিস দুলছে এইভাবে পেন্ডুলামের মতো, ডানে বায়ে এরকম দুলছেই। এবং দুলতে দুলতে তো একটা সময় থেমে যায়, কিন্তু না, থামার কোনো নামগন্ধ নাই। যেভাবে দোলনা মানুষ দোলায়, একবার এ পাশে একটা ধাক্কা দিলে সামনে চলে যায়, আবার চলে আসে, আবার ধাক্কা দিলে মনে হচ্ছে ওই লাশটা অদৃশ্যভাবে কিরকম ধাক্কাচ্ছে। এইভাবে করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যায়। ফজরের আজান যখন দিয়েছে তখন ওই লাশটা ভ্যানিশ হয়ে গিয়েছে। ওই সময় কিন্তু বাতাসও ছিল না, বাতাস ছাড়া ওটা দুলছে। অদ্ভুত ব্যাপার, ওই যে গাছটা, এই গাছটাও মনে হলো ভ্যানিশ হয়ে গেল। এরপর ওনার নৌকা নিয়ে স্বাভাবিকভাবে পার হয়েছেন, ঠিকঠাক মতো কাজ করে আবার ফেরত আসছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ওনাদের বড় ধরনের কোনো ক্ষতি না হলেও দাদা অবাক হয়েছিলেন যে এত দোয়া দরুদ পড়লেন, কাজ কেন হলো না। পরে বুঝতে পেরেছেন কেন কাজ হয়নি। ওই দিন তারা এশার সালাত আদায় করেন নাই, বুঝতে পারলেন যে এই জন্যই তাদের এই দোয়া দরুদে কাজ হয় নাই। প্রিয় লিসেনার্স, এ থেকে আমরা বুঝতে পারলাম যে নিয়মিত সালাত আদায় করলে রুকিয়ার পাওয়ারটা আরো বেশি হয়ে যায়। চলুন এবার তৃতীয় ঘটনায় চলে যাই। তো এটাও ওই 1995-96 সালের দিকে ঘটেছে, বা তার কিছুটা আগেও ঘটতে পারে। দাদা ঠিক সময়টা অনুমান করতে পারেন নাই, যতটুকু বলেছেন আর কি তাহমিদ ওভাবেই বুঝে নিয়েছেন। উনি দূরের একজনের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। তো সেখানে কাজ ছিল দিনে ধান কাটা, রাতে পাহারা দেয়া। তো দাদা যথারীতি কাজ শুরু করেছেন, দিনের বেলা কাজ করছেন, রাতের বেলা থাকার জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো তৈরি করেছিলেন। দাদা যাদের কাজ করতে গিয়েছিলেন সেই মালিক দাদাকে একটা জায়গা দেখিয়ে দেয় যে তুমি এখানে একটা ঝুপড়ি বানিয়ে থাকো। তো দাদাও সেই মালিকের দেখানোর জায়গায় ঝুপড়ি বানান। মালিক একটা বিষয় গোপন করেছিলেন যে ওইখানে একটা পরিত্যক্ত শ্মশান ছিল, ওইটার পাশেই থাকতে দিয়েছে তাকে। এটা কিন্তু দাদাকে ওই মালিক বলে নাই। তো যাই হোক, রাত আস্তে আস্তে গভীর হয়েছে, চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। দাদা তো শুয়ে আছেন। হঠাৎ করে মনে হলো ওই ঝুপড়িটা ধরে কে যেন ঝাঁকি দিচ্ছে, নাড়া দিচ্ছে। তো দাদা বলে, এই কে ওখানে? উত্তরে বাইরে থেকে হি 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 করে এক ধরনের হাসির আওয়াজ আসে। তো দাদা তো খুবই সাহসী মানুষ, উনি ঘরের মধ্যে বসে না থেকে বের হয়েছেন এবং বলছেন, দাঁড়া রে, কে রে, দেখতেছি তোদেরকে, ফাজলামি করো না, এই বলে উনি বের হয়েছেন। বের হয়ে উনি দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওইখান থেকে একটু দূরে কয়েকটা তাল গাছ ছিল, সেই তাল গাছে কালো লিকলিকে কয়েকটা প্রাণী উল্টো ভাবে উপরে উঠে যাচ্ছে। মানে গাছের উপরে উঠে যাচ্ছে, মাথা নিচ দিকে, পা উপরের দিকে, মানে উল্টো দিকে তারা উঠছে। আবার কয়েকটা তো মাথাই নাই, এভাবে উল্টো ভাবে তারা গাছের মাথায় উঠে যায়। দাদা তো সূরা কালাম যা জানতেন পাঠ করেছেন, পাঠ করে শরীরটা বন্ধ করে আবার ঝুপড়ির মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। এভাবে রাতটা কেটে যায়। এরপর অবশ্য আর কোনো সমস্যা হয়নি ওই রাত্রে। পরদিন মালিককে জিজ্ঞেস করলে মালিক আমতা আমতা করে বলে যে, বাবা রে, ওইখানে তো একটা শ্মশান ছিল, তোমাকে বলি না, এই ভয়টা পাও কি না এই জন্য। তো দাদা ওখান থেকে অবশ্য ওই দিন কাজ শেষ করে চলে আসেন, রাতে থাকেন নাই, ওই কাজটা উনি আর করেন নাই আর কি। যেরকম অগণিত ঘটনা আব্দুর রশিদ দাদার সাথে ঘটেছে। তাহমিদ বলেছেন যে পর্যায়ক্রমে আব্দুর রশিদ দাদার কাছ থেকে সংগ্রহ করে করে আমাদেরকে ঘটনা পাঠাবেন। আমার কাছে এই 3টা ঘটনা ছোট হলেও দুর্দান্ত লেগেছে।
আপনারাই বলেন যে একটা মানুষ রাস্তা পার হচ্ছে, হঠাৎ করে দেখা গেল লাশ আড়াআড়ি শুয়ে আছে। এরপরে একটা মানুষ নৌকা নিয়ে যাচ্ছে খালের ভিতর দিয়ে, পেন্ডুলামের মতো একটা লাশ গাছের ডালের সাথে ঝুলছে, একবার এপাশ একবার ওপাশ। আবার চিন্তা করুন যে একটা মানুষ রাতের বেলা ঝুপড়ির মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে কে যেন সেই ঝুপড়ি নাড়াচ্ছে, বের হয়ে দেখা গেল কালো লিকলিকে অবয়ব উল্টো ভাবে তাল গাছে উঠে যাচ্ছে। ঘটনাগুলো ছোট হলো, এর ভিতরে কিন্তু দারুণ একটা ব্যাপার রয়েছে। আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন প্রিয় লিসেনার্স। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 158তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শেখ মিকাইল আহমেদ। উনি ঢাকার নামকরা একটি পত্রিকায় চাকরি করছেন। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। ওনার অনেকগুলো ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি। চলুন এবার আমাদের থার্সডে নাইটের 158তম আয়োজনের এই ঘটনাটি শুনে আসি। তো উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার অফিসের কলিগ রবিন ভাইয়ের কাছ থেকে। তো এই যে রবিন ভাই, ওনার যেখানে বাড়ি, তো ওনার বাড়ি থেকে 15 ফিট দূরত্বে টিন শেডের একটি বাড়ি আছে। তো ওইখানে জলিল চাচা, অর্থাৎ তার নাম ছিল জলিল চাচা নামে ডাকতেন। এই জলিল চাচা নামের একজন আদম ব্যবসায়ী বাসা ভাড়া করে থাকতেন। সকলেই তাকে চিনতেন, এই রবিন ভাইরও চিনতেন। তো জলিল চাচা এই রবিন ভাইকে অনেক স্নেহ করতেন, আর মানুষ হিসেবে উনি ভালো ছিলেন। এলাকার অনেককেই উনি টাকার বিনিময়ে বিদেশে পাঠাতেন। অনেকেই বিদেশে গিয়ে তারা স্বাবলম্বী হয়েছেন আল্লাহর রহমতে। কখনো যে মানুষের সাথে প্রতারণা করেছেন এমন একটা শোনা আসলে ওভাবে যায় না। অনেকেই তাকে বিশ্বাস করে বিদেশে যাওয়ার জন্য নিজের সর্বস্বটা তুলে দিতেন। উনিও সেটার যথাযথভাবেই সম্মান রাখার চেষ্টা করতেন। এলাকার সবার সাথেই তার ভালো পরিচয় ছিল, সবাই জানতেন যে উনি কিসের ব্যবসা করেন। তো অনেকদিন ধরে সুনামের সাথেই উনি ব্যবসা করছিলেন। তো আসলে বিদেশ গমনের ক্ষেত্রে অনেকগুলো ধাপ রয়েছে। দেখা যাচ্ছে জলিল চাচা কারোর সাথে কথা বলেছেন, কোন একটা পার্টির সাথে কথা বলেছেন, সেই পার্টি কোনো কারণে ফেল করেছে কোনো বিষয়ে ঠিকঠাক মতো সম্পন্ন করতে। তো এমন একটা ব্যাপার হয়ে যায়, সেটা হচ্ছে যে জলিল কাকার কাছে কিছু লোক বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছিল, কিন্তু কোনো কারণে তাদের ফ্লাইটটা মিস হয়ে যায়। কয়েকবার হয়তো বা ফ্লাইটের ডেট চেঞ্জ হয়ে গেছে, যার কারণে তাদের কাছে মনে হয়েছে যে জলিল চাচা টাকাগুলো মেরে দিয়েছেন। তো এই ধারণা থেকেই বেশ কয়েকজন লোক জলিল চাচার বাড়িতে আসেন, বাকবিতণ্ডা হতে থাকে। একটা পর্যায়ে আসলে জলিল চাচা বিষয়টা ম্যানেজও করে ফেলেছিলেন, লোকগুলো একটু শান্ত হয়ে যায়। জলিল চাচা বলেন যে আপনারা আসছেন, রাত হয়ে গেছে, আমার বাড়িতে থাকেন, কোনো সমস্যা নাই। আমি অসংখ্য লোক বিদেশে পাঠাইছি, আমার হাত দিয়ে অসংখ্য লোক বিদেশে গেছে, তারা স্বাবলম্বী হয়েছে। আমি কোনো প্রতারক না, কোনো কারণে সমস্যা তো কোথাও হতেই পারে। আপনারা আজকে থাকেন, আমার মেহমান, দেখি সমস্যাটা কিভাবে সলভ করা যায়। তো এইভাবেই জলিল চাচা অত্যন্ত ভালোভাবে ভদ্রভাবে তাদের সাথে কথা বলেন। তারাও জলিল চাচার বাড়িতে থাকার জন্য রাজি হন। কিন্তু জলিল চাচা কি বুঝতে পেরেছিলেন যে উনি কি ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছেন? জলিল চাচা বুঝতেও পারেননি যে তার এই সরলতার সুযোগটা তারা এইভাবে নেবে। ওই লোকগুলো রাতের বেলা কি করেছে, জলিল চাচার হাত পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে প্রথমে হত্যা করেছে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার পেট কেটে নাড়িভুড়ি বের করে ফেলেছে। তারপর একটা বড় মাদুর অর্থাৎ পাটি দিয়ে লাশটিকে মুড়িয়ে ওই ঘরে ফেলে রেখে চলে গিয়েছিল। আসলে যারা ওখানে এসেছিল তাদের আসলে ঠিকানা, তাদের বাড়ি কোথায়, মানুষজন তো ওইভাবে জানতো না। অনেক মানুষই তার কাছে আসতো বিদেশে যাওয়ার জন্য। তো আসলে যেদিন এরা এসেছিল, পরে তো লোকজন আসলে বুঝতে পারে নাই যে ঘটনাটা কি, কোনো সারা শব্দ নাই। তো জলিল চাচা যেই বাসায় ভাড়া থাকতেন, ওই বাড়ির মালিকের ছেলে, উনি মূলত এই বিষয়টা ফাইন্ড আউট করেন যে কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই। তো যাই হোক, এরপর যখন অন্য লোক আসে, কারণ জলিল চাচার কাছে তো প্রতিনিয়তই লোকজন আসতো, লোকজন এসে ডাকাডাকি করছে, দেখা গেল যে ঘরের দরজা খোলা,
তখন তারা কি মনে করে ভিতরে ঢুকেছে। ঢোকার পর দেখে এই ভয়ঙ্কর ঘটনা। এরপর পুলিশের কাছে এই খবরটা চলে যায়, পুলিশ আসে, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ লাশ নিয়ে যায়। এই ঘটনার পর থেকে মূলত ভয়ের ঘটনার সূত্রপাত। এই ঘটনাটি ঘটেছিল 2007 সালে। রবিন ভাই তখন অনেকটাই ছোট, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, 10-11 বছর তার বয়স। তখন রবিন ভাই তার আম্মু তাদের একটা নিজস্ব বাড়িতে মতিঝিলের কমলাপুরের এক জায়গায় আসলে ওই সময় থাকতেন আর কি। তো রবিন ভাইয়ের আম্মু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এমনকি তাহাজ্জুদের নামাজও আদায় করতেন। তো রবিন ভাইয়ের বাবা তখন চাকরির সুবাদে রাতে ডিউটি করতে হতো, বাড়িতে রাতের বেলা কম থাকা হতো, দিনের বেলা উনি থাকতেন। তবে নাইট ডিউটি কখনো না থাকলে উনি বাড়িতে চলে আসতেন। তো ঘটনার যেই শুরুর বর্ণনাটা এটা তো আমরা দিলাম, আর একটা বর্ণনা দিই, জায়গাটার বর্ণনা। 2007 সালে রবিন ভাইদের তখন 3 তলা বাড়ি কমপ্লিট হয়েছে, অর্থাৎ মতিঝিলের কমলাপুরের কোনো একটা জায়গাটার নাম আমরা একদম পরিষ্কার করে বলছি না। তো 3 তলা বাড়ি কমপ্লিট হয়েছে। এই বাড়ি, এই 3 তলা যেটা, এই 3 তলায় রবিন ভাই, তার আব্বু আম্মু ওনারা থাকতেন, আর নিচের যেই 2 তলা এটা ওনারা ভাড়া দিয়ে রেখেছিলেন। বাড়ির আশেপাশে বেশ কয়েকটা একচালা টিনের ঘর তৈরি হয়েছে সবে মাত্র। তো রবিন ভাইদের বাড়ি থেকে প্রায় 15 ফিট দূরত্বে আর একটা টিনের ঘর, এই টিনের ঘরেই মূলত এই জলিল সাহেব থাকতেন। তো ঘটনাটি এইবার আমরা গভীরভাবে বিশ্লেষণ করি এবং শুনি। তো এই যে রবিন ভাইদের যেই 3 তলা, ওই বাড়ির 3 তলা, এই 3 তলাতে 2টা বেডরুম ছিল। বেডরুমের ডান পাশে কিচেন রুম থেকে একটু সামনে গিয়ে ওয়াশরুম। হঠাৎ করে ওনাদের বাড়িতে কিছু সমস্যা শুরু হয়ে যায়। সন্ধ্যার পর থেকে ওনাদের বাড়িতে কেমন একটা ভার অনুভূতি চলে আসতো, আর মানুষের রক্তের বোটকা গন্ধ ছড়াতে থাকে। কেন যে এমনটা হয় জানা যায় না। তো ওনাদের বাড়িতে গভীর রাত থেকে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হতো, আর ওনাদের বারান্দাতে বিড়ালের কান্না ওনারা শুনতে পেতেন, আবার কখনো কখনো মানুষের কান্নাও শুনতে পেতেন। ওই বাড়িতে কেউ কিন্তু বিড়াল পুষতেন না। যখন বিড়ালের কান্না শুরু হতো তখন এই রবিন ভাইয়ের আম্মু বাইরে যেতেন দেখার জন্য, কিন্তু কোনো বিড়াল কোথাও দেখতে পেতেন না। একদিন রাত্রে এই রবিন ভাই এবং ওনার আম্মু ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ওনাদের ঘুম ভেঙে যায় মার্বেল পড়ার শব্দে। ছোট ছোট মার্বেল বল আছে না, এইগুলো যদি ছাদের উপর বা ফ্লোরের উপর ফেলা যায় তখন কেমন শব্দ হয়, একসাথে যদি অনেকগুলো মার্বেল এভাবে ফেলা হয়, ওই রকম শব্দ। রাত তখন আনুমানিক 2টা বাজবে। তো ওনাদের বাড়ির ছাদের উপর মার্বেল বল পড়ার শব্দ, থক 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 করে এরকম শব্দ হচ্ছে। এখন মার্বেল তো বাচ্চারা খেলে, এদিকে রবিন ভাই চমকে উঠেছেন। গভীর রাত, এখন বাড়ির ছাদে কোন বাচ্চা মার্বেল নিয়ে খেলবে? আর তাছাড়া এরকম ছেলে মেয়েও তো এই বাড়িতে নাই, এত থেকে খেলবে। পরক্ষণে এই রবিন ভাইয়ের মনে হলো যে মানুষের রক্তের বিশ্রী গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসার উপক্রম হয় ওনার। তখন উনি তো ওনার আম্মুকে জড়িয়ে ধরেছেন, ভয়ে ভয়ে ডাক দিচ্ছেন। তখন বলেন যে আম্মু, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন আর কোনো শব্দ শুনতে পাচ্ছেন? রবিন ভাই খেয়াল করলেন এই কথা শোনার সাথে সাথে ওনার আম্মু কিছু একটা টের পেলেন, কিন্তু বুঝতে পেরেও রবিন ভাইকে সাহস দেওয়ার জন্য বললেন, কই না তো, আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি ঘুমাও। কিছু দোয়া পরে ফু দিয়ে রবিন ভাইকে ঘুমাতে বললেন। রবিন ভাই বুঝতে পেরেছিলেন যে ওনার আম্মু সাহস দেওয়ার জন্য বিষয়টা স্বীকার করলেন না। তো ওই রাতটা ওভাবে পার হয়ে গেল। পরের দিন দুপুরবেলা ঘরের ভেতরে রবিন ভাই একা একা খেলা করছিলেন। হঠাৎ করে ওনার আব্বুর পুরনো একটা টেপ রেকর্ডার ক্যাসেটটা টেবিলের উপরে ছিল। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে টেবিলের উপর থেকে রবিন ভাইয়ের পায়ের উপরে পড়ে যায়। উনি তো প্রচন্ড ব্যথা পেয়েছেন, আম্মু আম্মু বলে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। ওনার আম্মু আসছে, এসে দেখে যে ওনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, পুরনো টেপ রেকর্ডারটা পড়ে আছে, ভেঙে গেছে। উনি প্রথমে মনে করেছিলেন হয়তো বা রবিন ভাই দুষ্টামি করছেন, যেহেতু খেলাধুলা করছিলেন এই কারণে হয়তো বা ক্যাসেটটা পড়ে গিয়েছে। কিন্তু পরে ওনার কাছ থেকে বিস্তারিত শুনে উনি বুঝতে পারেন, অর্থাৎ রবিন ভাইয়ের আম্মু বুঝতে পারলেন যে না, এখানে অন্য কোনো একটা সমস্যা আছে। এরপর থেকে বাড়িতে আরো কিছু সমস্যা দেখা দিল। বিভিন্ন থাক থাকে, যে থাকের উপরে থাল বাটি বিভিন্ন জিনিস রাখা থাকে না, থালা বাটি, তো এগুলো একা একা নিচে পড়ে যায় কোনো কারণ ছাড়াই। তারপর
কিচেন রুম থেকে বিভিন্ন জিনিস পড়তে থাকে। একদিন হলো কি, কিচেন রুম থেকে মসুরির ডালের একটা বোতল পড়ে গেল, ডাল পড়ে একদম ছড়িয়ে গেছে পুরো কিচেন রুম। এরকম করে বিভিন্ন জিনিস পড়তে থাকে, কিচেন রুমের অবস্থা একদম খারাপ হতে থাকে। অথচ কোনো বিড়াল এসে যে এই কাজটা করেছে এমনটার কোনো নজির ওনারা পান না। এরকম চলতে থাকে বেশ কয়েকটা দিন। কিছুদিন পর থেকে শুরু হলো অন্যরকম ভয়ঙ্কর এক সমস্যা। একদিন গভীর রাত্রে ওনাদের বাড়ির সিঁড়ি দিয়ে কি যেন মনে হচ্ছে শেকল টেনে টেনে নিয়ে যাচ্ছে। শেকল যদি উপর থেকে নিচে টেনে টেনে নামানো হয়, ঝন 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 এক ধরনের আওয়াজ হয় না, ওই রকম শব্দ হচ্ছে। এই শব্দ শুনে ওনারা ভীষণ ভয় পেয়েছিলেন। এক অন্যরকম ভৌতিক পরিবেশ। রবিন ভাই এবং ওনার আম্মুর কাছে সবসময় মনে হতো ওনাদের বাড়িটা একটা ভৌতিক আস্তানায় পরিণত হয়েছে। ছাদ থেকে কখনো কুকুরের কান্নার আওয়াজও পাওয়া যেত। গভীর রাতে ছাদের উপরে কে যেন হাঁটাহাঁটি করে, আর ওই সময় রক্তের বোটকা এক গন্ধ নাকে ভেসে আসে। এভাবে চলতে থাকে 8 থেকে 9 দিন। 9 দিন পর ঘটে ওনার আম্মুর সাথে এক ভয়ঙ্কর ঘটনা। ওই দিন রাতে ওনার আম্মু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছেন। অজু করার জন্য রুম থেকে যেই না বের হয়েছেন, উনি দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস, যা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনাদের কিচেন রুম থেকে একটু দূরে যে ওয়াশরুম রয়েছে, ওই ওয়াশরুমের সামনে 6 থেকে 7 ফুট উচ্চতার একটা অবয়ব। যখন এটা দেখেছেন তখন ওনার আম্মুর নাকে রক্তের বিশ্রী একটা বোটকা গন্ধ এসে লাগে। আর উনি দেখতে পান, আরে এই অবয়বটা তো অন্য কারো না, এটা তো জলিল সাহেবের অবয়ব। অবয়ব দুটির চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে জল জল করছে। গায়ে মনে হচ্ছে অনেকগুলো লোম গজিয়েছে, আর পেটটা কাটা, পেটের ভিতরকার নাড়ি ভুড়ি বেশ খানিকটা বেরিয়ে আছে। যেভাবে জলিল চাচাকে হত্যা করা হয়েছিল ঠিক ওরকম ভাবেই। তার পরনে কালো রঙের বানানো প্যান্ট, যেটা দর্জির কাছে গিয়ে বানানো হয়। আর জলিল চাচা ওনার দিকে তাকিয়ে আছেন, শব্দ ছাড়াই হাসছে দাঁত বের করে। এদিকে রবিন ভাইয়ের আম্মু তো প্রচন্ড ভয় পেয়েছেন, কি করবে বুঝতে পারছিলেন না। বাকরুদ্ধ হয়ে প্রথম দিকে কিছু সময় তাকিয়েছেন, মানে তাকিয়েছিলেন আর কি। ওনার পুরো শরীরটা জমে গিয়েছিল, প্রথমে তো নড়াচড়াই করতে পারছিলেন না। এমত অবস্থা ওনার আম্মুর হার্টবিট দ্বিগুণ হয়ে যায়। একটা পর্যায়ে ওনার মুখ দিয়ে আর দোয়াও আর বের হচ্ছে না, জ্ঞান হারিয়ে ফেলবে ভাব। পরক্ষণে আল্লাহর অশেষ রহমতে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে দৌড়ে ঘরের মধ্যে এসে দরজাটা লাগিয়ে দিয়েছেন। আর তখন এই রবিন ভাইকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। উনি দোয়া দুরুদ যা জানতেন সব একসঙ্গে পড়তে থাকেন, আয়াতুল কুরসি, দুরুদ শরীফ পড়ে রবিন ভাইকে ফু দিতে থাকেন। তো রবিন ভাই ঘুম থেকে উঠে উনিও যখন এই অবস্থা দেখেছেন, উনি নিজেও যা জানতেন ওসব পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। তো আসলে কি যে একটা ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থায় যারা পড়েছে তারা ছাড়া আসলে এই জিনিসটার প্রকৃত উপলব্ধি কারো আসার কথা না। তো ওনারা চিন্তা করেছিলেন যে ওই রাতে ওনাদের জীবনের শেষ রাত। ওদিকে রক্তের ওই পচা বোটকা গন্ধটা কিন্তু তখনও রয়ে গেছে। ওনারা ধারণা করেছিলেন যে সকালে সূর্যের আলো হয়তো ওনারা দেখতে পাবেন না। আল্লাহর অশেষ রহমতে বেশ কিছুক্ষণ পর ফজর আজান দেয়, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় সবকিছু। তো ওই দিন সকালবেলা থেকেই রবিন ভাইয়ের আম্মুর প্রচন্ড জ্বর আর পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো ওনার আম্মু অসুস্থ অবস্থায় ওনার আব্বুকে ফোন দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলেন। তখন ওনার আম্মু বলেন যে এইভাবে তো থাকা যায় না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো এরপর ওনার বাবা যখন এসেছেন সব কথা খুলে বলা হলো। ওনার বাবা কিন্তু এই কয়েকদিনের ভিতরে বাসায় আসেন নাই। সবকিছু শোনার পর ওনার আব্বু তো একটু রাগারাগি করতে থাকেন যে কেন এত কিছু হয়ে যাওয়ার পরও এই কয়েকদিনের মধ্যে জানানো হয় নাই। শুরু থেকে জানালে তো একটা ব্যবস্থা নেওয়া যেত, তাহলে তো আজকের এই লেভেলে এটা পৌঁছাতো না। এরপর রবিন ভাইয়ের বাবা স্থানীয় একজন আলেমকে বাড়িতে নিয়ে আসেন, বাড়িটা বন্ধ করে দেন। তো হুজুর জমজমের পানি পরে দিয়েছিলেন। হুজুর বলেন যে 7 দিন এই পানিগুলো এই বিল্ডিং এ স্প্রে করতে হবে, ছড়াতে হবে, এই জমজমের পানির সাথে অন্য পানি মিক্স করে আর কি। এরপর কিছু আমল দিয়ে যান, 1 মাস সেই আমলটা করতে বলেছিলেন। আর হুজুর বলেছেন যে এগুলো আসলে কেন হচ্ছে এটা পরবর্তীতে উনি জানার চেষ্টা করে ওনাদেরকে জানাবেন। আল্লাহর রহমতে ওই বাড়ির সমস্যা তো ঠিক হয়ে গেল,
কিন্তু সমস্যাটি এলাকায় রয়ে যায়। এলাকার বেশ কয়েকজন গভীর রাত্রে এই জলিল চাচা যেখানে থাকতেন ওই রুম থেকে কান্নার শব্দ শুনতে পেয়েছেন। মূলত এই জলিল সাহেবকে যেদিন হত্যা করা হয় সেদিন এই রবিন ভাইয়ের আম্মু না জেনে সেই বাড়িওয়ালার সাথে দেখা করার জন্য গিয়েছিলেন, বাড়িওয়ালার খোঁজ খবর নিতে। কারণ আসলে ওনারা তো স্থানীয় লোক ওই কমলাপুর এলাকার। তো ওনার আম্মু ওখানে গিয়ে একটু অবাকই হন, গিয়ে দেখতে পেলেন যে বাড়িতে শুনশান নীরবতা, বাড়িটা খা খা করছে। হঠাৎ করে নাকি ওনার আম্মুর শরীরটা একটু ভার হয়ে যায়। আর প্রতিবেশীর খোঁজ খবর নিতে যাওয়াটাই তো স্বাভাবিক, কারণ সবাই তো সবার পরিচিত এখানে। মূলত রবিন ভাইয়ের আম্মু যখন ওখানে গিয়েছিলেন তখন ওই বাড়িতে একটা দুষ্টু পিশাচ জিন আস্তানা গেড়েছিল, যেহেতু ওখানে একটা অপমৃত্যু হয়েছে। রবিন ভাইয়ের আম্মুর পিছু লেগে যায়, তার পিছু নিয়ে এই বাড়িতে চলে আসে। তবে আল্লাহর রহমতে রবিন ভাইয়ের আম্মু প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে খুব একটা বেশি ক্ষতি করতে পারে নাই। আস্তে আস্তে এই সমস্যা সলভ হয়ে যায়। হুজুর পরামর্শ দিয়েছিলেন যে স্থানীয় মসজিদে এই জলিল সাহেবের জন্য একটি দোয়ার আয়োজন করার জন্য আর গরিব দুঃখীদেরকে খাইয়ে দেওয়ার জন্য। স্থানীয় লোকজনই যেন এই কাজটা করেন, তো ওনারা এটা করেছিলেন। আল্লাহর রহমতে এই সমস্যা আর হয়নি। জলিল চাচাকে আসলে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছিল, উনি এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, রাত্রে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন। এত রাত্রে এই লোকজন কোথায় যাবে? এই লোকজনগুলোই জলিল চাচাকে নির্মমভাবে হত্যা করে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটা একদিকে যেমন ভয়ানক, অন্যদিকে মর্মান্তিকও বটে। জলিল চাচার মতো মানুষকে রাগের বশবর্তী হয়ে কিভাবে এই মানুষগুলো হত্যা করলো? তাদের পক্ষেও যুক্তি থাকতে পারে, কিন্তু সেই যুক্তিতে একটা মানুষকে এভাবে হত্যা করা যায় না। জলিল চাচার ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 158তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ রুহুল আমিন, রয়েছেন সৌদি আরবের রিয়াদের আল হাম্মাম নামক স্থানে। ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 2021 সালের ডিসেম্বর মাসের 25 তারিখ শনিবার রাতে। উনি সৌদি আরবের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করছেন। ওনার কাজটা মূলত মোবাইলে অর্ডার নিয়ে বিভিন্ন লোকেশনে সেই খাবারটা পৌঁছে দেয়া। ওনার মোটরসাইকেল রয়েছে, মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করেন। তবে দিনের বেলা কাজ করা পসিবল হয় না, উনি রাতের বেলা ডিউটি করেন, কারণ সৌদি আরবে দিনের বেলা প্রচন্ড রোদ থাকে, প্রচন্ড গরম, যার কারণে এই রাইডাররা রাতের বেলা কাজ করে থাকে। উনিও প্রতি রাতের মতো সন্ধ্যার পর থেকে কাজে বের হয়েছেন। তো শরীর মন সবকিছু ফ্রেশ ছিল। তো এমন একটা ঘটনা ওনার সাথে ঘটে যায় যা ওনার চিন্তার জগৎকেই ওলট পালট করে দেয়। সন্ধ্যা 6টার দিকে উনি ডিউটিতে বের হয়েছেন। রাত 2টা পর্যন্ত উনি মোটামুটি 15 থেকে 16টা অর্ডার ডেলিভারি দিয়েছেন। 17 নম্বর অর্ডার ধরেছেন একটি হসপিটালে, যে হসপিটালে উনি অনেকবার গিয়েছেন। তো উনি ভাবলেন যে কাছে তো অর্ডার দিয়ে আসি। রাত তখন বাজে প্রায় 2:45। তিনি অর্ডারটা নিয়ে হসপিটালের কাছাকাছি গিয়েছেন, তখন অটোমেটিক লোকেশনটা অন্যদিকে ঘুরে যায়। যারে লোকেশন তো এখানে ছিল, এই হসপিটালের এখানে, লোকেশনটা অন্যদিকে ঘুরে গেল কেন? কারণ ওনাদের যে অ্যাপস আছে সেই অ্যাপস এটা শো করে। উনি ভাবলেন যে এদিকে হয়তো বা সময়টা কম লাগবে, এই জন্য মনে হয় লোকেশনটা এদিকে ঘুরে গিয়েছে। অর্থাৎ কম সময়ের মধ্যে পৌঁছে যায় এমন লোকেশনটা শো করছে, বেশি সময় লাগলে তো সমস্যা। তো উনি ওই লোকেশন অনুযায়ী ওই দিকটাতে গিয়েছেন। এখন ওই হসপিটালের অন্য সাইডে উনি গিয়েছেন। তবে যেই সাইডে গিয়েছেন ওখানে উনি কোনো লাইট টাইট তেমন কিছু একটা দেখছেন না। ওখানে যখন গিয়েছেন হঠাৎ করে কেমন জানি ওনার বুকের মধ্যে ধরাস করে ওঠে, অজানা এক ভয় ওনাকে মনে হলো একটু পেয়ে বসেছে। এর আগে উনি অনেকবার এই দিকটাতে এসেছেন, তবে এই সাইডটাতে উনি আসেন নাই। ওনার মনে সন্দেহ জাগে, এখানে কোনো সমস্যা টমস্যা আছে নাকি, দূর চলে যাই। এই চিন্তা করে মোটরসাইকেল উনি স্টার্ট দিতে যাবেন, এমন সময় মনে হলো উপরের ওই বিল্ডিং এর 3 তলা থেকে কোন একটা লোক
তাকে ডাকছে, এই এদিকে আসো এদিকে আসো, আরবিতে ডাকছেন, আরবিতে কথোপকথন হচ্ছে, আমরা বোঝার জন্য বাংলায় বলছি। ওই লোকটা হাত দিয়ে তাকে ডাকছে এবং হাত দিয়ে ইশারা করছে, এই এদিকে আসো এদিকে আসো, উপরে ওঠো উপরে ওঠো, 3 তলায় ওঠো। তো তখন এই রুহুল আমিন ভাই চিন্তা করেছেন যে অনেক সময় সিকিউরিটি গার্ডরা কিন্তু সিকিউরিটি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তো হেঁটে বেড়ায়, তাদের তো এক জায়গা বসে থাকার ডিউটি না, সবার না, অধিকাংশ লোকেই তারা হেঁটে 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 বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে সেই জায়গায় সিকিউরিটি নিশ্চিত করেন। তো চিন্তা করছেন হয়তো এই বিল্ডিং এর 3 তলায় সিকিউরিটি গার্ড উঠেছে, এখন নিচে নামতে পারতেছে না, আমাকে ডাকছে। উনিও বাইকটা রেখে খাবারটা নিয়ে উপরে উঠে যাচ্ছেন। তো উনি উপরে উঠছেন, ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে, আর আশেপাশে যে আলো আছে সে আলোটা কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু ওইখানে কোনো আলো নাই। যখন উনি উঠছিলেন হঠাৎ করে পাশে একটা সাইনবোর্ড উনি দেখতে পেয়েছিলেন, লাল কালি দিয়ে আরবি অক্ষরে লেখা, তবে উনি তাড়াতাড়ি উঠছিলেন, ওখানে কি লেখা ওই সময় উনি খেয়াল করতে পারেন নাই। তো 3 তলার যেই জায়গাটাতে ওই লোকটা দাঁড়ানো ছিল, উনি সেই জায়গায় গিয়ে দেখেন ওই লোকটা নাই। তো উনি ফোন দেওয়ার চেষ্টা করেন, তখন দেখেন এক অদ্ভুত ঘটনা, ওনার ওই সময়ের লোকেশনটা আর এক দিকে ঘুরে গেছে, অথচ উনি যেই লোকেশনে আছেন সেই লোকেশনটা শো করছে না, দেখাচ্ছে উনি আর একটা লোকেশনে আছেন। উনি চিন্তা করেন কি ব্যাপার, কম্পাসে কোনো সমস্যা হইলো কিনা, মোবাইলের অ্যাপসে কোনো সমস্যা হইলো কিনা। তো উনি এসব চিন্তা ভাবনা না করে উনি চিন্তা করেন, দেখলাম তো আমাকে ডাকলো, তো এখানেই আছে। উনি ডাকছেন যে উনি আরবিতে ডাকছেন যে ভাই কোথায় গেলেন আসেন, এরকম ডাকছেন আর কি। তো উনি আশেপাশে হাঁটাহাঁটি করছেন, কিন্তু কোথাও কাউকে দেখছেন না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন যে এরকম রসিকতা কেউ করে নাকি। তো এরকম চিন্তা ভাবনা করছেন এবং ভাবলেন যে দূর চলে যাই, ভালো লাগছে না জায়গাটা। উনি আবার চিন্তা করে দেখি তো আরেকটা সাইডে যাই, হয়তো বা এমনও হতে পারে লোকটা আমাকে খুঁজছে। অনেক সময় বেশ কিছু করিডর থাকে না, একদিকে ঢুকলে আর একদিক দিয়ে বের হওয়া যায়, তো হয়তো বা ওই লোকটা আরেক দিকে ঢুকেছে আরেক দিকে বের হবে, আমাকেও খুঁজছে। তো ওরকম চিন্তা করে উনি একটা সাইড দিয়ে ঢুকেছেন। ঢোকার পরে একটা দরজা, কাঠের দরজা, এটা উনি খুলেছেন। যেই না খুলেছেন, ভিতরে গিয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান একটা স্ট্রেচারের উপর একটা লাশ শোয়ানো, আর 5 থেকে 6 জন লোক ওই লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কেউ মাথা খাচ্ছে, কেউ হাত ছিঁড়ে নিচ্ছে। এইটা দেখে উনি যখনই দৌড় দিতে যাবেন, হঠাৎ করে দেখেন যে এই দরজাটা দিয়ে উনি মাত্র ঢুকেছেন সেই দরজাটা বন্ধ। উনি তখন কি করবেন, পা দিয়ে লাথি মেরেছেন ওই দরজায়। তো দরজায় লাথি মারার পর পায়ে ব্যথাও পেয়েছেন, তারপর দরজা খোলে না। এদিকে এই যে যারা লাশ খাচ্ছিল এদের মধ্যে থেকে একটা লোক, এই লোকটা উঠে এসেছে ওখান থেকে, আসার পর একটা পা এনে, মানে পায়ের অংশ এনে সামনে দিয়ে বলছে যে হিরে খাবি, নে খা, এটা খা, তোর জন্য এনেছি। তো এইটা দেখার পর উনি ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন। উনি যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি একটি হসপিটালের বেডে শুয়ে আছেন, ওনার পাশে ওনার কফিল, মানে ওনার যিনি মালিক, তারপর ওনার ওই দোকানের ম্যানেজার সবাই দাঁড়িয়ে আছে। তো জ্ঞান ফেরার পর তারা বলছে যে তুমি ওই জায়গায় গেছিলা কেন, ওটা তো পরিত্যক্ত, ওটার একটা সাইনবোর্ড আছে, তুমি দেখো নাই যে ওইখানে তুমি গেছো? তখন রুহুল আমিন ভাই বলছে যে হ্যাঁ, ওখানে একটা সাইনবোর্ড ছিল, লাল কালিতে একটা কিছু লেখা ছিল, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। তখন ওনার কফিল বললেন যে ওইখানে আরবি ভাষায় লেখা ছিল যে এটা পরিত্যক্ত আর এখানে যাওয়া নিষেধ। আর ওই যে ম্যানেজার বলল যে তোমার খোঁজ খবর না পেয়ে তোমার মোবাইলের লোকেশন ট্র্যাক করা হয়, তখন লোকেশন অনুযায়ী তোমাকে এইখানে পাওয়া যায়, আর এইখানে আসার পর তোমার যে মোটরসাইকেল নিচে ছিল এটা দেখেও আমরা শনাক্ত করি। মূলত ওইখানকার এক সিকিউরিটি গার্ড এখানে মোটরসাইকেল দেখে তার সন্দেহ জাগে। তখন সে আশেপাশে যখন খোঁজ খবর নেওয়া শুরু করে এই মোটরসাইকেলটা কার, সেও তখন দৌড়ে উপরে যায়। উপরে যাওয়ার পর তখন সে তোমার ফোন থেকে ফোন দেয়, আমরাও তোমার ফোনের লোকেশন ট্র্যাক করি, তারপর এখানে চলে আসি, এখান থেকে তোমাকে উদ্ধার করি। তোমার আকামা যেটা ছিল আর কি, আরো যে তথ্যগুলো ছিল সেখান থেকে তোমাকে শনাক্ত করেছে সবাই। আর এরপর তো আমরা চলে আসছি, আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নাই। আর ওইখানে আগে এই হসপিটালের একটা পরিত্যক্ত, মানে একটা মর্গ ছিল, এটা পরিত্যক্ত এখন। মূলত এটা ভেঙে ফেলবে, এখানে নতুন করে কিছু একটা করবে, এখানে কেউ যায় না রাতের বেলা। এখানে অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছে অনেক মানুষ, এই জন্য এখানে কেউ যায় না।
তুমি যেটা দেখেছো এটা ভয়ঙ্কর কিছু একটা ছিল। কারণ এগুলো তো রুহুল আমিন ভাই শেয়ার করেছেন যে ওখানে উনি কি দেখেছেন। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ভাইকে। এই ধরনের ঘটনা সৌদি আরবেও যে ঘটেছে, আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় শুনেছি। সৌদি আরবের মতো জায়গা, বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের প্রাণ কেন্দ্রে যদি এ ধরনের একটা ঘটনা ঘটে, যেটা অবশ্যই নিঃসন্দেহে ভয়ের একটা চূড়ান্ত লেভেল আমাদেরকে পৌঁছে দেয়। এখানে যারা আছেন তারাও হয়তোবা সেই হসপিটাল সম্পর্কে অবগত আছেন, তবে হসপিটালের নামটা উনি আমাদেরকে জানিয়েছেন, সঙ্গত কারণে হসপিটালের নামটা আমরা বলছি না, কারণ হসপিটালটা তো রানিং, ওইটা বিশাল এরিয়া নিয়ে ওইটার একটা অংশ, একটা সাইডের একটা অংশ হচ্ছে ওই পরিত্যক্ত স্থানটা। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যার পাঠানো ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ সজিবুল ইসলাম, আর ওনার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার 10 নং খেরুয়াজানি ইউনিয়নের কৃষ্ণবাড়ি নামক গ্রামে। ঘটনাটি মূলত ওনার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। চলুন আজকের 158তম এপিসোডের এই ঘটনাটি শুনে আসি। তো যার সাথে মূলত ঘটনাটি ঘটেছে তার নাম মোহাম্মদ কাকন, এটা ওনার বড় ভাই। ঘটনাটি ঘটেছিল 2012 কি 13 সালে। তো এক রাত্রে ওনার ভাই, মানে এই যে কাকন ভাই, উনি রাতে কলা বাগানে পানি নামাতে গিয়েছিলেন। পানি নামানো বলতে এই যে ডিপ টিউবওয়েল গুলো আছে না, এই ডিপ টিউবওয়েল থেকে পানি দেওয়া হয় বিভিন্ন জায়গায়, খেতে খামারে, আবার কলা বাগানেও কিন্তু পানি দিতে হয়। তবে কলা বাগানে পানি দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। বেশি পানি হয়ে গেলে বা কলা গাছের গোড়ায় যদি পানি জমে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য খুব সতর্ক থেকে কলা বাগানে পানি দিতে হয়। তো এই পানি দেওয়াটাকে অনেকে পানি নামানো বলে আর কি। তো যাই হোক, কাজটা তো সিজনাল। যখন এই কাজটার সময় হয় তখন একটানা একটা নির্দিষ্ট দিন অবধি কিন্তু চলতে থাকে। ক্ষেতের পাশ দিয়ে ড্রেন করে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে পানি নেওয়ার ব্যবস্থা করা হয়, এটা তো আমরা দেখেছি। তো ওনাদের কলা বাগানে এই পানি দেওয়ার সময়টা আসে রাত 1টা কি 2টার দিকে। তো পানি দেওয়ার আগে এই কাকন ভাই দিনের বেলা সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। রাত 1টা কি 1:30টার দিকে কাকন ভাই ওনার খেতে গিয়েছেন, সাথে নিয়েছেন একটা মগ, যাতে করে কলা গাছের গোড়ায় পানি দিতে পারেন। গোড়াটা একটু উঁচু থাকে, তো পানি সকল গাছের গোড়ায় কিন্তু যায় না ওই উঁচু থাকার কারণে। এই কারণে মগ দিয়ে আবার একটু পানি দিতে হয়। আর সাথে নিয়েছেন কোদাল। তো লাইন কেটে কেটে বাগানের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে সংযোগ করা যায়, এই জন্য কোদালটার সাথে নিয়েছেন। তো 1টা কি 1:30টার দিকে পানি দেওয়া শুরু হয়েছে। তার সঙ্গে সিগারেটও ছিল, সে আবার ধূমপান করে। ক্ষেতের বর্ণনাটা আমরা একটু সংক্ষিপ্ত করে দিয়ে দেই। ক্ষেতটা ছিল 4 কোণা। এই ক্ষেত অর্থাৎ বাগানের পূর্ব দিকে, ওই কলা বাগানের পূর্ব দিকে ছিল আসা যাওয়ার একটা রাস্তা এবং চারপাশে বেড়া দেওয়া ছিল সুরক্ষার জন্য, মূলত যাতে করে এই যে গরু ছাগল ঢুকে কলা গাছ খেতে না পারে, এই জন্য আর কি এটা দেয়া। তো পানি দেওয়া শুরু হয়েছে, উনি একাই দিচ্ছিলেন, কারণ তখন তো এই সজিবুল ইসলাম ভাই বেশ ছোট, উনি আর যান নাই। তো পানি উনি দিতে দিতে এক পাশ থেকে আর এক পাশে চলে আসে, মানে পশ্চিম পাড়ের দিকে চলে আসেন। তো পানি মগ দিয়ে ছিটিয়ে দিতে দিতে তার গায়েও একটু পানি লেগে যাচ্ছে। তো তার কোমরে যে সিগারেট গোজা আছে, তো সিগারেট কোমর থেকে নামিয়ে একটা পাশে রেখেছেন। কোদাল তখন হাতে ছিল না, কারণ মগ দিয়ে পানি দিচ্ছিলেন। তো ক্ষেতটা ছিল ওনাদের বাড়ি থেকে আধা কিলো ভেতরে। হঠাৎ একটু বাতাস শুরু হয়, বেশি বাতাস না, হালকা বাতাস আর কি। তো চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, তাছাড়া তার সাথে ম্যাচ লাইট ছিল, ছোট্ট লাইট। হঠাৎ বাগানের পূর্ব পাশ অর্থাৎ এই আসা যাওয়ার রাস্তা থেকে একটা ডাক আসে। ডাকটা ছিল ওনার ওয়াইফের। তার ওয়াইফ ডাক দিয়ে তাকে বলছিল, মানে আঞ্চলিক ভাষায় বলছে, এই হুনসুইন। তো এই ডাকটা কিন্তু কাকন ভাই বুঝতে পেরেছে এটা কার। কাকন ভাই বুঝতে পেরেছে এটা তার ওয়াইফের কণ্ঠ। তো কাকন ভাই কিন্তু একটু রাগী স্বভাবের আর কি। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত রাত্রে ওনার ওয়াইফ এখানে আসছে। তো উনি এই শব্দের উৎস খোঁজার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন, তবে উনি কিছু দেখতে পাচ্ছেন না। ওনার ছোট্ট একটা লাইট ছিল সাথে, সেই লাইটটা জ্বালিয়েছেন, কিছুই দেখতে পাচ্ছেন না। আর কলা গাছগুলো বেশ এলোমেলো ভাবে লাগানো হয়েছিল, তো কোন কলা গাছের আড়ালে উনি আছেন এটাও আসলে দেখা যাচ্ছিল না।
উনি বিষয়টা কিন্তু অস্বাভাবিকভাবে নেন নাই শুরুতে। তখন এই কাকন ভাই একটু রেগে যান, কারণ এত রাত, নির্জন জায়গা, এই আধা কিলোমিটার হেঁটে হেঁটে এত রাতের বেলা তার ওয়াইফ আসছে, মহিলা মানুষ আসছে এত রাতের বেলা, না জানি কোন বিপদ হয়ে যেত। তো এইটা ভেবে এই কাকন ভাই রেগে গিয়েছেন। তখন কাকন ভাই বলছেন, এই তোমার কি সমস্যা, এত রাত্রে আসার মানেটা কি, তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? এত রাত্রে তুমি একা একা আসছো, সাথে কেউ আসে না একাই আসছো? মনে হয় একাই আসছো, এত রাত্রে কেউ আসে নাকি? মূলত কাকন ভাই ভেবেছিলেন ওনার ওয়াইফ হয়তো বা আসছে হাতে কুপি বাতি নিয়েই, যেহেতু একটু আগে বাতাস হয়েছে, বাতাসে হয়তো বা এই কুপি বাতি নিভে গিয়েছে। এই সমস্ত কথা বলার পর ওপাশ থেকে, অর্থাৎ অন্য পাশ থেকে কাকন ভাইয়ের ওয়াইফের কণ্ঠে আবারও বলে ওঠে যে আপনি ওদাই, আমি এদাই, তার মানে হচ্ছে আপনি ওখানে, আমি তো এখানে। এই কথা শোনার পর হাতে মগ নিয়ে একটু এগিয়ে গিয়েছেন, একটু রাগী কথা বলতে বলতে এগিয়ে গিয়েছেন যে ধুর, এত রাত্রেবেলা আসছো, হুশ জ্ঞান নাই, আবার বলতেছো যে ওইখানে তুমি। তো কাকন ভাই পূর্ব দিকে ওই আসা যাওয়ার রাস্তায় যখন এসেছেন, তখন উনি আর ওনার ওয়াইফকে দেখতে পাচ্ছেন না। তখন ভাইয়া বলছেন, এই কোথায় গেলা তুমি, এত রাত্রে কি মজা করতেছো নাকি আমার সাথে, এখন কি মজা করার সময়? ওই সময় হচ্ছে এই কাকন ভাইয়ের মনে হালকা একটু ভয় নাড়া দিয়ে ওঠে। এতক্ষণ কিন্তু উনি আসলে এসব কোনো কিছু চিন্তাই করেন নাই। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান যে বাগানের বাইরে দিয়ে এই যে ড্রেন করা হয়েছে, এই ড্রেনে কেউ ঝপাস করে নামলো। আর এই ধরনের নালার উপর দিয়ে কেউ যদি হেঁটে যায়, পানি তো এক লাইন দিয়ে চলে যাচ্ছে, ওখানে যদি কেউ হাঁটে, ছপাস 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 এরকম শব্দ হয় না, ওরকম শব্দ হচ্ছে। পানির একটা ছলাৎ ছলাৎ শব্দ যেরকম হয় আর কি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ওরকম শব্দ হচ্ছে। উনি চিন্তা করলেন যে আরে, ওখানে কে নামলো? উনি ওই দিকটাতে যাবেন দেখার জন্য, হঠাৎ করে ওনার কানে ভেসে আসে অন্যরকম একটা শব্দ। কলা পাতা যদি শুকিয়ে যায়, এই শুকিয়ে যাওয়া কলা পাতা যদি কেউ কলা গাছ থেকে টেনে খুলে ফেলার চেষ্টা করে, এক ধরনের শব্দ হয়, কিন্তু যারা এটা দেখেছেন বা শুনেছেন তারাই শুধু বুঝতে পারবেন। তো ওই রকমের শব্দ হচ্ছে। তখন ভাইয়ের আর বুঝতে বাকি থাকে না কি এক বিপদে পড়েছে। এদিকে এরকম শব্দ, আবার ওইদিকে ওই যে ঝপাস ঝপাস শব্দ হচ্ছে। ওই কলা বাগানের পূর্ব পাশে একটা উঁচু জায়গা আছে, সেখানে কিছু গাছ আছে। তো ওই দিকটাতে কিছু কিছু সময় হালকা পাতলা ভয়ের ঘটনা ঘটেছে। তো উনি তখন বুঝতে পারেন উনি একটা অস্বাভাবিক কোনো কিছুর খপ্পরে পড়ে গেছেন। উনি তখন বেশ ভয় পেয়ে যান। উনি হাতের মগ ফেলে দিয়ে দিয়েছেন, এক দৌড় উনি বাড়ি চলে আসেন। তো বাড়িতে এসে দরজায় টোকা দিয়েছেন, দরজাটা খোলা ছিল। উনি যখন বের হয়েছেন তখন দরজা খোলা রেখে বের হয়েছিলেন। তো দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকে দেখেন যে ওনার স্ত্রী দিব্যি ঘুমাচ্ছে। তো উনি আর তখন তাকে ডাকেন নাই, সোজা গিয়ে শুয়ে পড়েছেন। উনি চিন্তা করছেন এখন যদি বলা হয় তাহলে তো ওনার স্ত্রী ভয় পাবে। উনি যখন শুয়ে পড়েছেন, সাথে সাথে তার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, শরীর যখন কাঁপছে। তো উনি যে খাটে শুয়েছেন, খাটও কাঁপছে, এত জোরে শরীর কাঁপছে। এই কাঁপাকাঁপিতে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। বলে যে তোমার কি হয়েছে, কি সমস্যা? তখন উনি বলে যে না, শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর ভাব, তাই চলে আসলাম আর কি, পানি নামানো শেষ তো। তো উনি তো চলে আসছেন, এদিকে হয় কি, ওই ডিপ কলটাতে একটা নির্দিষ্ট সময় বন্ধ করতে হবে। আশেপাশের লোকজন ছিল, তারা দেখছে যে কি ব্যাপার, এই বন্ধ করার জন্য কেউ নাই, কাকন ভাই কোথায় গেল, পানি উপচে পড়ছে বিভিন্ন জায়গায়। একটা পর্যায়ে ওনারাই বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধি করে আর কি। তো ওই সময় তো জ্বর আসছে, ভাবি তো বুঝতে পারছেন এখন কি করবেন। উনি ওনার মতো করে ওই সময় কিছু সেবা শুশ্রূষা করেছেন। এদিকে সকালবেলা তো ভাইয়া কোনো মতেই বিছানা থেকে উঠতে পারে না, শরীরটা এত দুর্বল আর সমস্ত শরীরে ব্যথা। তখন উনি ওনার স্ত্রীকে সব কথা খুলে বলেন। এরপর মানে সামান্য কিছু ট্রিটমেন্ট নিয়েছেন, সাধারণ ট্রিটমেন্ট। কিন্তু বিকেল 5টার দিকে শুরু হয় আরেক সমস্যা। সারাদিন তো জ্বরে ভুগেছেন, কিন্তু বিকেলে আর একটা সমস্যা শুরু হয়েছে কি, উনি এলোমেলো কথাবার্তা বলছেন, নিজের শরীরের উপর আর কোনো কন্ট্রোল নাই। এরপর পরের দিন আর কি তাকে ঝাড়ফুঁক করানো হয়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরপর একজন কবিরাজকে আনা হয় 2 গ্রাম পরে তার বাড়ি, তার নাম হলো শহীদ কবিরাজ। তো তাকে যখন আনা হয়, বিকালের দিকে আনা হয় আর কি, সে আসছে, এসে কিছু তদবির করে জিনটাকে হাজির করার জন্য। তো কোনোভাবে উনি জিনটাকে হাজির করতে পারছেন না। তার সাথে সবসময় 7টা জিন থাকে। এখানে
একটা জিনকে সে তথ্য আনানোর জন্য পাঠায়, তো জিন 1 ঘন্টা সময় চায়, কিন্তু জিনটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই ফেরত আসে। এসে জানায় যে গতকাল এই যে কাকন ভাই যে বাগানের পানি দিচ্ছিলেন, সেই বাগানের পূর্ব পাশে একটা গাছ আছে, এটাকে স্থানীয়ভাবে এরাইচ গাছ বলে আর কি, রেন্ডি গাছ এরকম স্থানীয়ভাবে এই নামে পরিচিত। তো ওই গাছেই ওই জিনটা থাকে। এই জিনের বয়স 200 বছরের কিছু বেশি। সে খুবই বদ স্বভাবের একটা জিন, মানে এর আচরণ খুবই খারাপ। অল্পতে সে রেগে যায়, কারো সাথেই তার বনিবনা হয় না, এমনকি কোনো জিনের সাথেও তার কোনো বনিবনা হয় না। সে ভারতের কোনো এক জিন রাজ্যের শক্তিশালী জিন সম্প্রদায়ের সদস্য এবং তার পরিবারও খুব শক্তিশালী। 41 বছর আগে কোনো এক কারণে সে তার সম্প্রদায়ের সবচেয়ে বয়স্ক এবং শক্তিশালী জিনের সঙ্গে খুবই একটা মানে মারাত্মক একটা বেয়াদবি করে বসে। এরকম বয়স্ক শক্তিশালী মান্যবর এক জিনের সাথে বেয়াদবি করার কারণে তার গোত্র থেকে তার সর্দার বের করে দেন। সে কোনো জায়গা না পেয়ে একটা পর্যায়ে এখানে সে বাসা বেঁধেছে। যেখানেই সে যায় সেখানেই সেখানকার জিনদের সাথে তার গোলমাল বাঁধে, তাদের সাথে খারাপ আচরণ করে। আর এখানে এসে সে বাসা বেঁধেছে। ওই সংবাদদাতা জিন আরো বলে, এই জিনটাও খুব শক্তিশালী, তাকে তদবির করে আনা আসলে সম্ভব না, আর তাকে আসলে তাড়ানো সম্ভব না। তবে হ্যাঁ, কেউ যদি কালো জাদু করে, কালো জাদুর মাধ্যমে তাকে আনা যাবে, এছাড়া অন্য কোনোভাবে আনাটা খুবই কঠিন ব্যাপার। আর একে বন্দি করাটাও খুব দুরূহ ব্যাপার। এর মেজাজ খুবই খিটখিটা, শরীরেও শক্তি বেশি। ও যেহেতু কোনো গোত্রের অধীনে এখন না, তাই তার কোনো জবাবদিহিতাও নাই। ও মরে গেলে মরে যাবে, 10টাকে নিয়ে মারবে, এরকম আর কি চিন্তা ভাবনা। এই সমস্ত কথাবার্তা জিনের মাধ্যমে ওই শহীদ কবিরাজ জানতে পারেন। তখন শহীদ কবিরাজ সিদ্ধান্ত নেন তার শক্তিশালী 7টা জিনের মাধ্যমে ওটাকে আটকাতে হবে। কবিরাজ তার ব্যাগ থেকে একটি হাড় বের করেছেন, কাঁসার বাটি, একটা কাঁচের বোতল, একটু মাটি। তো জিজ্ঞেস করা হলে ওই শহীদ কবিরাজ বলে, এগুলো শ্মশানের মাটি, আমি পারতপক্ষে এগুলো ব্যবহার করি না, কিন্তু যখন কাউকে বাঁচানোর প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করতে বাধ্য হই। তো কালো সুতোয় আবার একটা বড় সুইও বাঁধা আছে, এরকম একটা জিনিস বের করে। এরপর ওই ঘরে ব্যবহৃত একটি কুলা, একটা কুলা চান, যা ধান চাল পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়, এসবগুলো দিয়ে উনি রিচুয়াল শুরু করেছেন। তখন কাকন ভাইয়াকে মাটি দিয়ে করা একটা গোল বৃত্তি বসিয়েছেন। তো তাকে সেখানে বসানোর পর কাঁসার বাটিতে সামান্য মাটি দিয়ে তাতে সামান্য পানি দিয়েছেন এবং হাড়টাকে এবং সুইটাকে ভালোভাবে একসাথে বেঁধে দিয়েছেন। এরপর কুলা দিয়ে কাকন ভাইয়ের শরীরে বাতাস দিয়ে থাকেন আর বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন। এটা কি মন্ত্র পড়ছে না কোনো দোয়া পড়ছে কিছুই বোঝা যাচ্ছে না। 2 থেকে 3 মিনিটের ভিতর সেই জিনটা হাজির হয়ে যায় কাকন ভাইয়ের উপরে। হাজির হয়েছে, বিশ্রীভাবে গালিগালাজ করতে থাকে, কোনো কথাই বলে না, শুধু গালিগালাজ করছে। এরপর সেই কবিরাজ সেই কাঁসার বাটি থেকে যখন একটু পানি ছিটিয়ে দেয় কাকন ভাইয়ের শরীরে, তখনই তো এই ভাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আবার কিছুক্ষণ পর শান্ত হয়। শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল সকলের কাছে। কাকন ভাইয়ের কণ্ঠ ছিল তখন অদ্ভুত। মহিলা এবং পুরুষ যদি একসাথে কথা বলে কিরকম শোনা যায়, ওই রকম। ভাইয়াকে তখন জিজ্ঞেস করা হয়, তুই কেন এই লোকটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস, ও তো কি করছে? তখন ভাইয়ার ভেতর থেকে ওই জিনটা উত্তর দেয়, অর্থাৎ সেই জিনটা উত্তর দেয় আর কি, যে আমি কোনো মানুষের প্রশ্নের উত্তর দেই না, মানুষ রূপী নিম্নমানের কোনো প্রাণীকে আমি জবাবদিহি করতে বাধ্য না। কবিরাজ কোনোভাবে সঠিক উত্তর পায় না, প্রশ্ন করে একটা, ওই জিনটা উত্তর দেয় আর একটা, অর্থাৎ সে কোনো ঠিকঠাক জবাব দেয় না। আর মাত্রাতিরিক্ত অহংকারী সে, মানুষকে ছোট করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই টাইপের কথাগুলো সে বেশি বলছে। কবিরাজ আবার একটু পানি ছিটিয়ে দেয় ভাইয়ার শরীরে, সে আবারও চিৎকার করতে থাকে। এক পর্যায়ে বলতে থাকে, এই কবিরাজ, তোকে মেরে ফেলবো, তোর গোষ্ঠী সব শেষ করে ফেলবো, আমাকে তো চিনিস না, আরো কত কি এসব বলছে আর কি। কবিরাজ বুঝতে পারে যে এটারে আসলে লাইনে এভাবে আনা যাবে না, একে বন্দি করতেই হবে। তারপর সে সেই সুই এবং হাড়ের যে বাঁধ, মানে হাড় এবং সুই একসাথে বাঁধ দিয়ে রেখেছিল, সেটা ধীরে ধীরে খুলতে থাকে। এই যে ধীরে ধীরে খুলছে, আর কাকন ভাইয়ের শরীর আরো দুর্বল হচ্ছে, আরো দুর্বল হচ্ছে, যতই খুলতে থাকে ততই দুর্বল হতে থাকে। যখনই হাড় এবং সুই আলাদা করা হয়ে গেল, তখনই এই কাকন ভাই অচেতন হয়ে শুয়ে পড়েছেন। আর কাচের বোতল, এটা
খুলে রাখা হয়েছিল, মানে মুখের ছিপিটা খুলে রাখা হয়েছিল। এরপর উনি কি করলো, অর্থাৎ কবিরাজ যেটা করলো সেটা হলো ওই ছিপিটা ভালো করে আটকে দিল। কবিরাজ বলল আর কোনো সমস্যা নাই। কবিরাজকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। এরপর জিজ্ঞেস করা হয় যে কিভাবে কি করলেন, আপনি কি কালো জাদু করলেন? তখন শহীদ কবিরাজ বলে যে আমার 7টা জিন চালান করে ওকে বন্দি করেছি, আর আমি কালো জাদু পারতপক্ষে করি না, যদি না বড় ধরনের কোনো কাজ না হয়, মানুষের উপকার না হইলে আমি এগুলা করি না। আমি যদি এটাকে বন্দি না করতাম, এ অন্য কোথাও গিয়ে আর একটা ঝামেলা পাকাতো। আর এর যা স্বভাব, কাকনকে তো ও মেরেই ফেলতো। তুচ্ছ তাচ্ছিল্য করছে যেভাবে মানুষকে, আর খুবই সামান্য বিষয়ে এই জিনটা মানুষকে হত্যা করে ফেলে। এই জন্য ওকে বন্দি করলাম। তো এটাই ছিল ঘটনা। আর 4-5 বছর আগে নাকি সেই কবিরাজ মারা গিয়েছেন, এটাই আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। তো এরপর থেকে এই কাকন ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি। আর ওই গাছের ওখানে আর কেউ কখনো কিছু দেখেছে এমনটাও শোনা যায় না। তো এইরকম একটা দুষ্টু প্রকৃতির জিন ওখানে এসে আস্তানা গেড়েছিল। সব জায়গা থেকে ধাক্কা খেতে 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 এইখানে এসে আস্তানা গেছে, এইখানে এসে মানুষকে বিরক্ত করা শুরু করেছে। তো ধন্যবাদ জানাচ্ছি সজিবুল ইসলাম ভাইকে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 158তম আয়োজনের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। ভয়ের ঘটনা শোনার অন্য রকমের এক আনন্দ রয়েছে। এই আনন্দ শুধু তারাই অনুভব করতে পারেন যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন। অনেকেই চিন্তা করেন ভয়ের ঘটনা শোনার মধ্য দিয়ে যে ভৌতিক আনন্দ পাওয়া যায়, এটা আসলে কিভাবে সম্ভব। আসলে এটা বলে বোঝানো মুশকিল যে এটা কিভাবে সম্ভব। যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তারাই বুঝতে পারবেন শুধু এই আনন্দটা, অন্যরা কেউ বুঝতে পারবে না। ধরুন কেউ খেলাধুলা পছন্দ করে না, তিনি টেলিভিশনে বা মাঠে গিয়ে খেলা দেখে আনন্দ তো পাবেন না। আর অন্যরা যখন এই ধরনের খেলা দেখে আনন্দ পায়, তখন উনি চিন্তা করবেন আচ্ছা কি আনন্দ হতে পারে এর ভিতরে, আমি তো কোনো আনন্দ পাই না এর মধ্যে। তো ওনার কাছে কিন্তু বিষয়টা ওই রকম মনে হবে। আসলে এক একজনের কাছে বিষয়টা এক এক রকম। প্রিয় লিসেনার্স, আফনান দ্য হরর ওয়ার্ল্ড শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছে সত্যিকারের ভয়ের ঘটনার অনুভূতিগুলো আমরা যেন শেয়ার করতে পারি। আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে যুক্ত হননি তাদের জন্য বলছি যে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আর এই দুটো লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়ে যান।